গল্পের শুরুতেই দেখা যায় নদীতে দুটো মেয়ে ভেসে আছে। ঠিক তার কিছুক্ষণ পরেই সুইন নামের একটা মেয়ের লাশ খোঁজার জন্য নদীতে কাজ শুরু হয়। এখানেই মুদান নামের এক মহিলাকে দেখা যায় যে ব্যবসায়ী পরিবার থেকে বিলং করে। মুদান তখন বলে, সুইনকে আমায় খুঁজে বের করতেই হবে, কারণ আমি মিস্টার হংকে কথা দিয়েছি সুইনকে তার হাতে তুলে দেব। আমি যদি সুইনকে তার হাতে তুলে দিতে না পারি তাহলে আমাদের দুজনের মধ্যে ব্যবসাটা হবে না। তখনই ওই ডুবুরিরা চিৎকার করে ওঠে যে এখানে তো দুটো লাশ পাওয়া গেছে। সবাই মিলে তখন অবাক হয়ে যায় যে সুইন জলে ঝাঁপ দিয়েছিল এটা তো ওরা জানে, তবে আরেকটা মেয়ে কোথা থেকে এলো। এটাই হচ্ছে আমাদের গল্পের নায়িকা, যার নাম সুইন। সে সত্যি সত্যি মারা গেছে কিনা মুদান তখন তার হাতে নিজের চুলের কাঁটাটা গেঁথে দেয়। সুইন একটুও নড়ে ওঠে না, যেটা দেখে সবাই বুঝতে পারে যে আসলে সুইন মারা গেছে। তখনই সুইনের পাশে থাকা লাল ড্রেস পরা মেয়েটার জ্ঞান ফিরে আসে, আর এই মেয়েটার নাম হচ্ছে লিয়াংই। মুদান বলে যে এই মেয়েটার ফিগারও তো ভীষণ সুন্দর আর দেখতেও বেশ ভালো, এই মেয়েটাকেই আমি সুইন বানাবো। এরপরে 3 মাস পরের ঘটনা দেখানো হয়, যখন লিয়াংইর মুখ পরিবর্তন করে পুরোপুরি সুইনের মতো বানানো হয়েছে। আর এটা করেছে মুদান, যাতে ওই ব্যবসায়ীর সঙ্গে ও ব্যবসা করতে পারে। আর 3 মাস ধরে লিয়াংইর মুখের মধ্যে এক রকমের সার্জারি করা হয়েছে, যে জন্য এখন পুরোপুরি ও সুইনের মতোই দেখতে। নিজের মুখ নিজে দেখে লিয়াংই চিনতেই পারে না। মুদানের ওপর লিয়াংইর তখন অনেক রাগ হয়। লিয়াংইকে এখন থেকে আমরা সুইন বলে ডাকবো। এরপরে মুদান সুইনকে সেই মিস্টার হং নামের বাজে লোকটার কাছে পাঠায়। আসলে এই লোকটা সুইনকে ভোগ করতে চায়। লোকটা যখন সুইনের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, সুইন নিজেকে বাঁচাতে লোকটাকে কামড়ে দেয়, সেজন্য লোকটা ওকে অনেক অনেক মারতে থাকে। সুইন আগে থেকেই হাতে বুদ্ধি করে ছুরি নিয়ে আসে, আর সেটা দিয়েই মিস্টার হং এর প্রাইভেট পার্টে অ্যাটাক করে। মিস্টার হং তো যন্ত্রণায় ওখানেই ছটফট করতে থাকে, আর সেই সুযোগে সুইন ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু মুদানের লোকেরা ঠিকই সুইনকে ধরে ফেলে। আর মিস্টার হংয়ের সাথে এমন করার জন্য মুদান সুইনের উপর অনেক বেশি রেগে যায়, তাই ঠিক করে যে জ্যান্ত কফিনের ভেতরে ওকে ভরে পুঁতে দেওয়া হবে। যেটা শুনে সুইন তো খুব ভয় পেয়ে যায়, আর মুদান তখন ওই কফিনের ভেতরে সুইনকে ঢুকিয়ে বাইরে থেকে পেরেকগুলো মারতে শুরু করে। সুইন সেই কফিনের ভেতর থেকে অনেক চিৎকার করতে থাকে, বলে ক্ষমা করে দিতে, কিন্তু মুদান সে তো খুবই খারাপ মানুষ, সুইনকে ওখান থেকে বের করে না। সেই সময় আমাদের গল্পের মেন লিড, যার নাম লি নিউ, সে ওখানে চলে আসে আর এসে ওই কফিনের ঢাকনা ছুঁড়ে ফেলে দেয়। আর এইভাবেই সুইনের সঙ্গে লি নিউয়ের প্রথমবারের মতো দেখা হয়। লি নিউ হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের নাম করা একজন গ্যাংস্টার। লি নিউ বলে, তুমি কে, সত্যি করে বলো। সুইন মনে মনে বলে, আমি জানতাম তোমার সঙ্গে একদিন না একদিন আমার দেখা হবেই। তখনই ফ্ল্যাশব্যাকে 3 মাস আগেকার ঘটনা দেখানো হয়। এদিন ছিল লিয়াংইর বিয়ে, মানে যে এখন সুইন সেজে রয়েছে তার বিয়ে ছিল ওই দিন। লিয়াংই হচ্ছে এই সিটির সব থেকে রিচেস্ট ম্যানের মেয়ে, আর তার বিয়ে হচ্ছে এই সিটিরই মেয়রের ছেলে, যার নাম জিচু। সে আবার এই রং সিটির পুলিশের চিফ। দুজনের বিয়ে দিতে পেরে ওদের দুজনেরই বাবা ভীষণ খুশি। আর সেই সময় গেস্ট হিসেবে হাজির হয় লি নিউয়ের। এই লি নিউ হচ্ছে জিচুর বেস্ট ফ্রেন্ড। লি নিউ এখানে এসেছে বলে ওর সাথে আরো অনেক গুন্ডারা এসেছে, কিন্তু এই ব্যাপারটা লিয়াংইর বাবা একদমই পছন্দ করে না, যে আন্ডারওয়ার্ল্ডের একটা গ্যাংস্টার এই বিয়ের শুভ দিনে কি করছে এখানে। জিচু আর ওর বাবা এটা ম্যানেজ দেওয়ার চেষ্টা করে, তবে লিয়াংইর বাবা রাগ করে ওখান থেকে চলে যায়। আসলে জিচুর হয়েই এই গ্যাংস্টার লি নিউ অনেক কাজ করে দেয়, সেই জন্যই গ্যাংস্টারের সঙ্গে জিচুর সম্পর্ক অনেক ভালো। জিচু এরপর লিয়াংইর সঙ্গেও লি নিউয়ের পরিচয় করিয়ে দেয়, আর লিয়াংই ড্রিঙ্কের ভেতর কিছু একটা মিশিয়ে দেয়, আর সেটা না বুঝতে পেরেই লিয়াংই খেয়ে ফেলে। সেদিন রাত হয়ে গেলেই লিয়াংইর শরীরে কেমন একটা অস্বস্তি শুরু হয়, কিন্তু সেই সময়ই ওর জামাটা সরিয়ে পাটা অনেকটা কেটে দেয় লি নিউ। আর এই ঘরে লি নিউকে দেখে ভীষণ অবাক হয়ে যায় লিয়াংই। লিয়াংই বলে, তুমি এই ঘরে কি করছো, জিচু কোথায় আছে? লি নিউ বলে, তোমার স্বামী জিচুই আমাকে এখানে পাঠিয়েছে। এটা শুনে লিয়াংই ভীষণ অবাক হয়ে যায়। লি নিউ বলে, একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে একটাও ছেলে নেই যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কথাটা বলে লি নিউ ওখান থেকে চলে যায়, আর ওখানে থাকা একটা ছুরি হাতে তুলে নেয় লিয়াং। ওটা নিয়েই ও জিচুকে মারবে বলে ঠিক করে, আর তখনই ও জিচুর কাছে চলে আসে আর ওই ছুরি দিয়ে মারতেই যাবে, তবে জিচু আটকে ফেলে।
তখন লিয়াং দেখতে পায় যে জিচু কিছুক্ষণ আগেই লিয়াংয়ের বাবাকে খুন করে ফেলেছে ওখানে, যেটা দেখে লিয়াংই একদম অবাক হয়ে যায়। আর লিয়াংই সমস্ত সত্যিটা জানতে পেরেছে বলে জিচু তখন লিয়াংইকেও আঘাত করে। জিচু বলে, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু তুমি সবটা যে দেখে ফেলেছো। এরপরে জিচু নদীর ধারে লিয়াংইকে নিয়ে চলে আসে, আর তখনই লিয়াংয়ের জ্ঞান ফিরে আসে। লিয়াংই জিজ্ঞাসা করে, কেন করলে আমাদের সাথে তুমি এমন, কেন আমার বাবাকে শেষ করলে? জিচু বলে, এটা ছিল আমার একটা প্ল্যান। তোমার বাবা এই সিটির সব থেকে বড় লোক, আর তার সম্পত্তিটা পেতে গেলে আমায় তোমায় বিয়ে করতেই হতো, কিন্তু তুমি যে দেখে নিয়েছো আমি তোমার বাবাকে খুন করেছি, আর সেই জন্য এখন তোমাকেও মরতে হবে। কথাটা বলে জিচু লিয়াংইকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর লিয়াংই এখন সুইনের মুখ নিয়ে সুইন হয়েই বেঁচে আছে। লিনিউ যখন জিজ্ঞাসা করে, কে তুমি? সুইন তখন নাটক করে বলে, তুমি আমাকে চিনতে পারছো না লিনিউ? ফ্ল্যাশব্যাকে দেখা যায় গত 3 মাস ধরে সুইন যখন এই বাড়িতে ছিল, ও তখন একটা চিঠি খুঁজে পায় যেটা সুইন লিনিউকে উদ্দেশ্য করে লিখেছিল, কিন্তু সেই চিঠিটা পাঠাতে পারেনি। লিনিউয়ের সঙ্গে সুইনের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু শেষ অনেকগুলো বছর ওদের দুজনের মধ্যে কোনো দেখা হয়নি। আর একটা দামি পেন্ডেন্টও ছিল যেটা পাঠিয়েছিল সুইনের জন্য লিওন। এভাবে অনেক বছর পরে লিনিউ যখন আবারও রং সিটিতে ফিরে আসে, ও তখন একটা বড় পোস্টার দেখতে পায়। সেখানে সুইন দাঁড়িয়ে আছে আর ওর গলাতে রয়েছে লিনিউয়ের দেওয়া সেই লকেটটা। লিনিউ তখনও বুঝতে পারে না এটাই তার সেই ছোটবেলাকার ভালোবাসা সুইন, আর ভাবতে থাকে যে এই মেয়েটা আসলে কে যে ওর দেওয়া লকেটটা গলায় পড়ে আছে। তারপরে লিনিউ চলে আসে, কফিনের ঢাকনা ওঠায় আর বাঁচিয়ে নেয় সুইনকে। লিনিউ তখন ওই লকেটটা হাতে নিয়ে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? লিয়াংই বলে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি সুইন। লিনিউ তো জানেই না তার সেই ছোটবেলাকার ভালোবাসা মারা গেছে। তবে লিনিউ এখন সুইনের কথা বিশ্বাস করে আর ওকে একদম কোলে তুলে নেয়। আর এই মুদান যে ওকে জীবিত অবস্থায় কফিনের ভেতরে ঢুকিয়েছিল, লিনিউ তখন মুদানকেও জ্যান্ত অবস্থায় কফিনের ভেতরে ঢুকিয়ে দেয়, আর বাইরে থেকে সুইন নিজের হাতে ওই পেরেকগুলোকে গেঁথে দেয়। মুদান সেও ভেতর থেকে অনেক চিৎকার করে, তবে এরা কেউ পাত্তা দেয় না। লিনিউ তখন সুইনের দিকেই অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ অনেক বছর পরে সে আজকে সুইনকে দেখছে। ওখানে আরও অনেকগুলো মেয়েকে দেখা যায়। মুদান এদের সবাইকে আটকে রেখেছে যাতে বড় বড় ব্যবসায়ীদের দিয়ে এদেরকে ভোগ করানো যায়, যেমনটা এতদিন সুইনকে রেখেছিল আটকে। আর আজকে ফাইনালি এই প্রত্যেকটা মেয়ে ফ্রি হয়ে গেল মুদানের হাত থেকে। সুইন লিনিউকে বলে যেন লিনিউ এই পুরো হোটেলটা সুইনের নামে করে দেয়, তাতে করে সুইন এই হোটেলটা চালাতে পারবে। আবার সামনে লিনিউ তখন সুইনকে কোলে তুলে নেয়। সুইন মনে মনে বলে, তুমি আমাকে বলেছিলে যে পৃথিবীতে এমন কোনো ছেলে নেই যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, আর আমি প্রমাণ করে দেব পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যাকে তুমি পেছনে ফেলে এগিয়ে যেতে পারবে। লিনিউ সুইনকে নিয়ে বাড়িতে চলে আসে আর বলে, তুমি কি ভেবেছো তুমি ওই নেকলেসটা দিয়ে আমাকে বোকা বানাবে? তুমি যে সুইন সেটা আমি কিভাবে বিশ্বাস করব? লিনিউ তখন কাঁধের জামাটা সরিয়ে দেখে ওখানে অনেক কাটা ছেঁড়া দাগ রয়েছে, কিন্তু আসল সুইনের ঘাড়ে একটা ট্যাটু ছিল, আর সেটা লিনিউ খুব ভালোভাবেই জানে। তাই তো ও এই কাটা দাগ দেখে বলে, এখানে ট্যাটু কোথায় গেল? প্রমাণ হয়ে গেল তুমি সুইন সাজার নাটক করছো। সুইন বলে, আমাকে যখন ওই হোটেলে আটকে রাখা হতো, মুদান আমার উপর অনেক অনেক টর্চার করতো, কারণ আমি ওই বাজে বাজে লোকগুলোর সঙ্গে শুতাম না বলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিয়াংয়ের যখন জ্ঞান ফিরেছিল ও সুইনের কাঁধে ওই ট্যাটু দেখতে পেয়েছিল, আর এটা দেখার পরে ওর নিজের কাঁধেও ঠিক একই জায়গায় ক্ষত তৈরি করে, যাতেও সবাইকে এটা বলতে পারে যে কেটে যাওয়ার কারণে ট্যাটু চলে গেছে। সুইন কান্না করতে করতে বলে, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে এখনই আমায় শেষ করে ফেলো। কিন্তু লিনিউ সুইনকে মারতে পারে না, তবে সুইনকে পুরোপুরি বিশ্বাসও করতে পারে না। পরের দিন লিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট লিশু ওর সঙ্গে দেখা করতে আসে। এই অ্যাসিস্ট্যান্টটি সবসময় লিনিউকে খবর দেয় কোথায় কি চলছে না চলছে। এদিকে সুইন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে, কারণ এমন জায়গায় ও আগে কখনো আসেনি, আর এটা হচ্ছে লিনিউয়ের বাড়ি। তখনই লিনিউয়ের সঙ্গে দেখা করতে জিচু, মানে সেই পুলিশ যার সঙ্গে লিয়াংয়ের বিয়ে ঠিক হয়েছিল, সে চলে আসে। তাকে দেখে সুইনের অনেক রাগ হতে থাকে, কারণ এই লোকটার জন্য আজকে সুইনকে সমস্ত কিছু হারাতে হয়েছে। জিচু বলে, তুমি বুঝি সেই মেয়েটা যাকে হোটেল থেকে বাঁচিয়েছে লিনিউ? সুইন বলে, কারণ আমি লিনিউয়ের ফিয়ান্সি। জিচু তখন সুইনকে নিজের ভীষণ কাছে টেনে নেয়,
আর সুইন জিচুকে সিডিউস করার চেষ্টা করতে থাকে, যেটা দেখে জিচু বেশ অবাক হয়ে যায়। আসলে সুইনের হাতে ছিল একটা চুলের কাঁটা, যেটা দিয়ে ও জিচুকে শেষ করতে চাইছিল, কিন্তু সেটা করার আগেই ওখানে লিনিউ চলে আসে। লিনিউকে দেখে সুইন তখন লিনিউয়ের দিকে ছুটতে চলে আসে আর ওর পেছনে লুকিয়ে যায়। সুইন বলে ওই লোকটা আমার সুযোগ নিতে চাইছিল, যেটা শুনে জিচু তো একদম অবাক হয়ে যায়। জিচু সুইনের দিকে রাগ রাগ চোখে তাকালে লিনিউ বলে, জিচু এমনটা করবি না কখনো তুই, ও কিন্তু আমার ফিয়ান্সি। জিচু বলে, তুই আমি ভালো বন্ধু, আর বন্ধুদের সব সময় সবকিছু শেয়ার করা উচিত। লিনিউ বলে, আমি আমার সমস্ত কিছু তোর সঙ্গে শেয়ার করব, কিন্তু সুইন বাদে, আর তুই এটা স্বপ্নেও ভাববি না, কারণ ও শুধুমাত্র আমার। এরপরে লিনিউ যখন কাজ করে ওর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে সুইন, তখনই ওর অ্যাসিস্ট্যান্ট লিশু ওখানে চলে আসে। লিনিউ বলে, তোমার এখানে আসার আগে নক করে আসা উচিত ছিল, যেটা শুনে লিশু একদম অবাক হয়ে যায় আর রাগ রাগ চোখে তাকিয়ে থাকে সুইনের দিকে। সুইন ওখান থেকে চলে গেলে লিশু বলে, আগে তো কোনোদিনও আমাকে বলনি নক করে আসার কথা। বেচারা লিনিউ একটু ভালো সময় কাটাচ্ছিল আর লিশু এসে ডিস্টার্ব করেছে। লিশু জানায় যে ও জানতে পেরেছে গত 3 মাস ধরে সুইন নিখোঁজ ছিল। এই 3 মাস ও কোথায় ছিল, কিভাবে ছিল, কেউ কিচ্ছু জানে না। তারপর হঠাৎ করেই 3 মাস পরে ওকে পাওয়া গেছে, তবে এই 3 মাস ও কোথায় ছিল? সুইনের নিশ্চয়ই কোনো অতীত রয়েছে যেটার ব্যাপারে কেউ জানে না। এদিকে সুইনের নামে লিশু বাজে কথা বলছে বলে ওর ওপরে লিনিউ রেগে যায়। পরের দিন অ্যাসিস্ট্যান্ট লিশুকে দেখা যায় ও যখন একটা জায়গায় বসেছিল, তখন কিছু লোক লিশুকে বলে লিশুর বস লিনিউ নাকি একটা প্রস্টিটিউটকে বিয়ে করছে, কারণ ওই মুদার নামে মহিলাটা তো সুইনকে আটকে রেখেছিল বাজে বাজে কাজ করানোর জন্য। এদিকে লিশু এটা শুনে অনেক বেশি রেগে যায় আর ওই লোকগুলোর সঙ্গে ফাইট শুরু করে। এরপর লিনিউ ওর অ্যাসিস্ট্যান্ট সহ সমস্ত লোকেদের ওখানে নিয়ে আসে আর ওদের ফাইটের জন্য অনেক মালপত্র নষ্ট হয়ে গেছে, আর তাই লিনিউ অনেক বেশি রেগে যায় আর ওদেরকে বকা দিতে থাকে। অ্যাসিস্ট্যান্ট বলে, ওরা বলছিল আপনি নাকি একটা প্রস্টিটিউটকে বিয়ে করছেন, ওটা শুনেই তো আমার মাথা গরম হয়ে গেল। লিনিউ বলে, ওরা বললো বলেই ফাইট করতে হবে, ওদেরকে অন্য জায়গায় তুলে নিয়ে পেটানো উচিত ছিল। এবার অ্যাসিস্ট্যান্ট ভুল করেছে বলে ওকে তো পানিশমেন্ট পেতেই হবে। লিনিউ বেল্ট দিয়ে লিশুকে মারতেই যাবে, তবে বাকি গুন্ডারাও ওখানে হাঁটু গেড়ে বসে পড়ে, কারণ ভুল সবাই করেছে, শাস্তি সবারই পাওয়া উচিত। লিনিউ তখন লিশুকে সবার প্রথমে মারতেই যাবে, তবে ওখানে চলে আসে সুইন আর সুইনের পিঠেই চাবুকের বাড়িটা পড়ে। সুইন বলে, এই সমস্ত কিছু আমার জন্য হয়েছে, তাই শাস্তি আমারই পাওয়া উচিত। অ্যাসিস্ট্যান্ট বলে, আমার কারোর দয়ার প্রয়োজন নেই। সুইন বলে, তুমি একা কারোর মুখ বন্ধ করতে পারবে না, সত্যি তো আমি হোটেল থেকে উঠে এসেছি, তাই আমি বলবো এরপর থেকে আমার জন্য কেউ কারোর সঙ্গে কোনো ঝামেলা করবে না, আর আমার যা শাস্তি পাওয়ার সেটা আমি আজকেই পাবো। কথাটা বলে সুইন লিনিউকে মারতে বলে, আর লিনিউ তখন সবাই ছিল বলে সুইনকে চাবুকের বাড়ি অনেক অনেক মারতে থাকে, তাতে করে সুইনের পিঠে রক্ত বের হয়ে যায়। এটা দেখে অ্যাসিস্ট্যান্টের খুব খারাপ লাগে। অনেকক্ষণ মারতে মারতে লিনিউ থেমে যায়, আর তখন অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে বলে, এরপর থেকে সুইনের নামে যে খারাপ কথা বলবে তাদেরকে আমরা শেষ করে ফেলবো। যেটা শুনে সুইন খুব খুশি হয় যে ওকে সবাই ভালোবাসতে শুরু করেছে। লিনিউ এতক্ষণ সুইনকে অনেক যন্ত্রণা দিয়েছে বলে লিনিউ নিজেরও হাত কেটে ফেলে, এটা বোঝাতে যে সুইনকে কষ্ট দিতে ওর খুব কষ্ট হয়েছে। আর তারপর এই লিনিউ সুইনকে কোলে তুলে নেয় আর চলে যায় ঘরের ভেতরে। এরপরে লিনিউ সুইনের পিঠের জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে দেয় আর কামড়ানোর জন্য নিজের হাতটাই দিয়ে দেয়, যাতে যন্ত্রণায় সুইন ওর হাতটাই জোরে জোরে কামড়ায়। লিনিউ সুইনের জন্য একটা আংটি নিয়ে এসেছে, এটা দেখে সুইন অনেক অবাক হয়ে যায় আর মনে মনে বলে, তাহলে আমার প্ল্যান সাকসেসফুল হচ্ছে। পরের দিন সকাল হয়ে গেলে লিনিউ চলে আসে সুইনের সঙ্গে দেখা করতে। দরজার বাইরে থেকে ডাকে, কিন্তু সুইনের কোনো আওয়াজ পায় না। এই জন্য লিনিউ দরজা খুলে ভেতরে চলে আসে। এদিকে সুইন বাথরুমের দরজা থেকে কোথাও একটা বেরিয়েছিল। লিনিউ যখনই বাথরুমের ভেতরে চলে আসে, সুইন তাড়াতাড়ি করে ওখানে আগে থেকে চলে আসে আর ভান করতে থাকে যেন কিছুই হয়নি, ও বাথরুমের ভেতরেই স্নান করছিল। এদিকে জামা কাপড়ও ঠিকঠাক করে পরে নেই বলে ওর খুব লজ্জাও করছে। সুইনকে এই অবস্থায় দেখে লিনিউ তো বেশ লজ্জা পেয়ে যায় আর তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। এরপরে সুইনকে দেখা যায় আজকে বিয়ে বলে ও তৈরি হচ্ছে, কারণ লিনিউকে ও আজকেই বিয়ে করবে। ঠিক সেই সময় ওর পেছনে এসে দাঁড়ায় একটা মেয়ে, যাকে হুবহু লিয়াংয়ের মতো দেখতে। সুইন এই মেয়েটাকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায় আর বলে, এই মেয়েটাকে তো দেখতে একদম আমি আগে যেরকম ছিলাম সেরকম, কিন্তু এটা কিভাবে সম্ভব?
এটা বলে আমার নাম লিয়াংই আর আমি জিচুর ওয়াইফ। এটা শুনে তো একেবারে অবাক হয়ে যায় সুইন, কারণ ও নিজেই তো আগে লিয়াংই ছিল আর ওর সঙ্গেই তো জিচুর বিয়ে হয়েছে। তাহলে এই মেয়েটা লিয়াংই নিজেকে বলছে কেন? তার মানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। ঠিক সেই সময়ই ওখানে লিনিউ আর জিচু চলে আসে। লিনিউয়ের সামনে মেয়েটা লিয়াংই সেজেই কথা বলে, আর লিনিউয়ের কথা শুনে বোঝা যায় যে সত্যি সত্যি লিনিউ জানে না যে এটা আসল লিয়াংই নয়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জিচু আর এই মেয়েটা যার নাম লুমা, এরা দুজন মিলে একসঙ্গে প্ল্যানিং করেছিল, কারণ এই লুমাকে দেখতে অবিকল লিয়াংয়ের মতো। তাই এই মেয়েটাই লিয়াংই সেজে থাকবে এখন থেকে। এরপর রুই নামের ওই মেয়েটাকে দেখতে পায় সুইন, আর তারপর ওর সঙ্গে কথা বলতে চায়, কারণ এই রুই ছিল সুইনের বেস্ট ফ্রেন্ড। তখনই সুইন দেখতে পায় যে রুই ছুটতে ছুটতে জিচুর কাছে গেছে আর গিয়ে বলে, তুমি না আমাকে কথা দিয়েছিলে আমাকে বিয়ে করবে, সমস্ত সত্যি লুকিয়ে রাখলে, এবার বলো তুমি আসলে আমাকে কবে বিয়ে করবে? রুই, যাকে সুইন নিজের বেস্ট ফ্রেন্ড মনে করতো, সে নাকি এখন জিচুকে বিয়ে করতে চাইছে। তার মানে রুই কিভাবে বিশ্বাসঘাতকতা করেছে সুইনের সঙ্গে। সুইন তো বিশ্বাসই করতে পারছে না যে চারপাশে এত খারাপ খারাপ লোক থাকে। এরপরে লিনিউ আর সুইন খুব সুন্দর করে সেজে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, কারণ ওখানে অনেক গেস্টরা ছিল আর আজকে তো এদের দুজনের বিয়ে। এরপরে ওরা দুজনকে প্রমিস করে যে কেউ কাউকে কখনো মিথ্যে বলবে না, দুজনই দুজনকে অনেক গুরুত্ব দেবে, জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলোতেও ওরা একে অপরের পাশে থাকবে। আর এভাবেই ওদের দুজনের ফাইনালি বিয়েটা হয়েই যায়। তবে এই বিয়েতে জিচু মোটেই খুশি ছিল না। এদের দুজনের বিয়েতে জিচু আর ওর সাজানো ওয়াইফ লুমা নামের ওই মেয়েটা সাক্ষী দেবে বলে ঠিক করে। সেই জন্যই ওদের দুজনকে মোমবাতি ধরাতে হবে। ওরা যখনই মোমবাতিতে আগুন ধরায়, সুইন মনে মনে বলে আজকেই তুমি শেষ। কিন্তু লুইনের তখন কেমন একটা সন্দেহ হয় আর ও কিছু একটা গন্ধ পায়। তাড়াতাড়ি করে লুইন এসে জিচুকে ওখান থেকে সরায় আর সাথে সাথে কেকটা ব্লাস্ট করে। কিন্তু তার আগেই লুইন জিচু আর লুমা নামের মেয়েটাকে বাঁচিয়ে নেয়। এই পুরো প্ল্যানটাই সুইন করেছিল, কিন্তু সেটা সাকসেসফুল হলো না। সুইন ছুটে চলে আসে লিনিউয়ের কাছে লিউন ঠিক আছে কিনা দেখার জন্য, কিন্তু ওদের বাঁচাতে গিয়ে লিনিউ বেশ আঘাত পায়। এরপরে ডাক্তার এসে লিনিউয়ের হাতটা ব্যান্ডেজ করে দেয়, কারণ ওর হাত ভেঙে গেছে। সুইন বলে, আচ্ছা তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওদেরকে বাঁচাতে গেলে, সত্যি কি জিচু তোমার জীবনে এতটাই ইম্পর্টেন্ট? লিনিউ বলে, আমি জানি তুমি আমার জন্য অনেক চিন্তা করছো, কিন্তু এত ভেবো না, আমি নিজেকে ঠিকই সামলাতে পারি। তখনই অ্যাসিস্ট্যান্ট আসে আর জানায় যে ওই কেকটার ভেতরে যে বোমটা রাখা হয়েছিল সেটা আমাদেরই এই মহলের বোম। তার মানে আমাদের ভেতরকারই কেউ এই কাজটা করেছে। আমি কেকের দোকানে খোঁজ নিয়েছি আর জানতে পেরেছি যে আপনার বিয়েতে যে কেকটা অর্ডার করা হয়েছিল ঠিক একই রকম দেখতে কেক একজন মহিলাও অর্ডার করেছে। আর সব থেকে বড় কথা, মহিলাটা মুখে কাপড় বেঁধে গিয়েছিল অর্ডার করতে। কথাগুলো শুনে তো বেশ নার্ভাস হয়ে যায় সুইন, কারণ সন্দেহের তালিকাতে ওই আছে। আর সুইন যে ভয় পাচ্ছে সেটা কিন্তু লিনিউ ওর মুখ দেখেই আন্দাজ করতে পারছে। অ্যাসিস্ট্যান্ট কথাগুলো বলে চলে যায়। লিনিউ বলে, তুমি আজকে সকালবেলা জানলা খুলে স্নান করছিলে, সত্যি করে বলো তো স্নান করতে করতে তুমি কোথায় গিয়েছিলে? সকালে ওয়াশরুমে এসেই লিনিউ বুঝে গেছিল যে ও কোথাও তো একটা গিয়েছিল, কারণ জানলাটা খোলা ছিল। তখনই সুইন একটা ঘড়ি সারপ্রাইজ দেয় লিনিউকে আর বলে, আমি তোমার জন্য এটাই কিনতে গিয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে জানাবো না, কিন্তু তুমি যা চালাক, তুমি তো সবটাই জেনে গেছো। তবুও লিনিউ সুইনকে বিশ্বাস করতেই পারে না। লিনিউ তখন একটা ফাইল টেবিলের ড্রয়ার থেকে বের করে আনতে বলে সুইনকে, আর সুইন তারপর ওটা বের করেও আনে। ঠিক তখনই লিনিউ এসে সুইনের গলাটা চেপে ধরে আর বলে, তুমি কে আসলে বলো তো? তুমি তো আমার সুইন হতে পারো না। ওই টেবিলটা 2 দিন আগেই নতুন করে পেন্ট করা হয়েছে, আর তুমি যদি সত্যি সুইন হতে তাহলে ওই টেবিলটাতে হাত দিতে না, কারণ রঙে সুইনের অ্যালার্জি ছিল, আর তোমার তো কোনো অ্যালার্জি হচ্ছে না। সুইন বলে, তুমি আসলে কাউকে ভালোবাসতেই জানো না, যাকে ভালোবাসো তাকেই টর্চার করো। লিনিউ বলে, কারণ আমার ভালোবাসা পাওয়া এত সহজ নয়। লুইন জল ভর্তি টাবের ভেতরে সুইনকে চেপে ধরে থাকে আর সুইন খুব ছটফট করে। লিনিউ বলে, সত্যি করে বলো তুমি কে, আর তুমি আসলে কি চাও? কিন্তু সুইন বারবার নিজেকে সুইন বলেই দাবি করলে লিনিউ ওর ওপর আরো বেশি টর্চার করে। সুইন বলে, তুমি যদি এভাবেই আমাকে টর্চার করো তাহলে সুইনের ব্যাপারে আমি তোমাকে কিছুই বলবো না। লিনিউ বলে, সুইন কোথায় আগে সেটা বলো। সুইন বলে, কারণ আসল সুইন মারা গেছে। এটা শুনে প্রচন্ড অবাক হয়ে যায় লিনিউ।
সুইন বলে মুদান ওকে একটা লোকের কাছে দিয়েছিল বিক্রি করতে, কিন্তু সুইন সেটা চায়নি, তাই ওখান থেকে পালিয়ে গিয়েছিল। আর পালিয়ে গিয়ে তারপর নদীতে ঝাঁপ দিয়েছিল। এরপরেই এইভাবেই সুইন মারা যায়। আর তারপরে ওই লোকটার কাছে আমাকে সুইন সাজিয়ে পাঠায়, আর আমার মুখের ওপর 3 মাস ধরে সার্জারি চলে। আর তারপরেই আমি সুইনের মতো দেখতে হয়েছি। কথাগুলো শুনে লিনিউ একদম অবাক হয়ে যায়। তারপরে সুইন সেই চিঠিটা লিনিউকে দেখায়, যেই চিঠিটা লিনিউকে পাঠাবে বলে সুইন শেষবারের জন্য লিখেছিল। আর ফাইনালি আজকে নকল সুইন সমস্ত সত্যিটা বলেই দেয় ওকে। লিনিউ বলে আমার মনে হচ্ছে এই সমস্ত কিছুই আসলে তোমার প্ল্যান, সত্যি করে বলো ও কোথায়। এরপরে সুইন লিনিউকে নিয়ে চলে আসে কবরস্থানে, যেখানে সত্যি সত্যি সুইনকে এখানেই কবর দেওয়া হয়েছিল। এখানে এসে লিনিউয়ের মন খুব খারাপ হয়ে যায় আর বলে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, সেই জন্যই আমাকে ছেড়ে তুমি সারা জীবনের জন্য চলে গেছো। লিনিউ তখন সুইনের মাথায় বন্দুক ধরে, কারণ লিনিউয়ের মনে হয় সুইনই কোনো না কোনোভাবে আসল সুইনের মৃত্যুর জন্য দায়ী। লিনিউ বলে সেদিন কেকের ভেতরে বোমটা তুমি রেখেছিলে, সেদিন কেকটা তুমি দোকানে গিয়ে অর্ডার করেছিলে, তাই তো? কিন্তু সুইন এটা স্বীকার করে না যে জিচুর ওপর আসলে ও ঠিক কতটা রাগ আছে, কারণ সমস্ত সত্যিটা বললে লিনিউ এটাও জানতে পেরে যাবে যে এটা আসল সুইন তো নয়, বরং লিয়াংই। লিনিউ বলে আমি তোমাকে এত সহজে মরতে দেব না, তোমার উপর আমি রোজ টর্চার করব, কারণ তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো আমায়। পরের দিন সকাল হয়ে গেলেই সুইন নিজের সমস্ত জামা কাপড় একটা ব্যাগে গুছিয়ে নেয় আর বলে যে আমাকে এখান থেকে পালাতে হবে, কারণ আমার আসল পরিচয় যদি লিনিউ একবার জানতে পেরে যায় তাহলে জিজুর ওপর আমি আর কোনো রকমের প্রতিশোধ নিতে পারবো না, তাই এখান থেকে আমাকে যেতেই হবে। সুইন যখনই ব্যাগ নিয়ে ওখান থেকে বেরোতে যাবে তখনই লিনিউয়ের সঙ্গেও দেখা হয়ে যায় আর খুব ভয় পেয়ে যায় যে লিনিউকে এখন ও কী বলবে। সুইন বলে আমি তোমাকে সমস্ত সত্যি আগের দিন রাতে বলে দিয়েছি, তাই এবার এখান থেকে আমি চলে যাব। লিনিউ বলে তুমি কি ভেবেছো এত সহজে আমি এখান থেকে তোমায় যেতে দেব? সুইন যখনই ওখান থেকে চলে যেতে যাবে লিনিউ ওকে আটকে ফেলে। লিনিউ বলে আজকে জিজুর বাড়িতে ডিনার ইনভিটেশন রয়েছে আর আমাদের দুজনকেই একসাথে যেতে বলেছে। সুইন বলে কিন্তু আমি তো সুইন নই আর আমি তোমার সঙ্গে যাবো না। লিনিউ তখন সুইনের গায়ের ওপর একদম ঝাঁপিয়ে পড়ে আর ওর কাঁধে খুব জোরে চেপে ধরে। লিনিউ বলে আমি যদি এখন জিচুকে সমস্ত সত্যিটা বলে দিই তাহলে আমার মুখ সবার সামনে ছোট হয়ে যাবে আর ওরা তোমাকেও ছেড়ে দেবে না, তাই তুমি ভেবে দেখো কি করবে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি বাইরে তোমার জন্য ওয়েট করছি। কথাটা বলে লিনিউ ওখান থেকে চলে যায় আর সুইন ভাবে না ওকে সুইন সেজে এখানে থাকতে হবে, না হলে ওরই বিপদ হয়ে যাবে। এরপর লিনিউ আর সুইন চলে আসে সেই জায়গাটাতে যেখানে সুইন ছোট থেকে বড় হয়েছে, মানে এটাই ছিল লিয়াংয়ের বাড়ি। তখনই জিচু আর ওর নকল বউ চলে আসে ওখানে, যে এখন লিয়াংয়ের পরিচয়েই আছে। এরপর ওরা 4 জন মিলে মহলের ভেতরে চলে আসে আর মাজং নামের একটা চাইনিজ গেম খেলতে শুরু করে। তখনই লিয়াংয়ের মতো দেখতে যে মেয়েটা ও তখন লিনিউকে সিডিউস করার চেষ্টা করে, যে ব্যাপারটা লিনিউ তো দেখে খুব অবাক হয়ে যায়। সুইনের এটা সন্দেহ হয়, তাই ও টেবিলের নিচে উকি মারে, তবে সেই সময় বুদ্ধি করে মেয়েটা পা সরিয়ে নেয়। কিছুক্ষণ পরে মহলের বাইরে সুইন বেরোয় আর ওর মনে পড়ে যায় ওর বাবার সঙ্গে কাটানো ছোটবেলার সেই কথাগুলো। এইখানেই বাবার মেয়ে কতটা খুশি ছিল, কিন্তু সবটা শেষ হয়ে গেছে এখন। ওখান থেকে বেরিয়ে লিনিউ সুইনকে নিয়ে চলে আসে একটা নাটকের মঞ্চে। এখানে সুইনের ভালো না লাগলে লিনিউ বলে তোমার জন্য খুব ভালো স্পেশাল একটা নাটকের আয়োজন করেছি আমি। সেখানে কিছু অভিনেতারা সেই নাটকটাই করে দেখায় যেটা সুইনের জীবনে আসলে ঘটেছিল। বিয়ের দিন কিভাবে সুইনকে অন্য একটা লোকের সঙ্গে ফুলসজ্জা করতে পাঠানো হয়েছিল এবং সেদিন রাতেই সুইনের বাবাকে খুন করে ফেলা হয়েছিল। এই সমস্তটাই নাটকে দেখানো হচ্ছিল, যেটা দেখে অনেক বেশি নার্ভাস ফিল করতে থাকে সুইন। আসলে লিনিউ ঠিকই সন্দেহ করেছিল, ও এটাই ভাবছিল যে এই সুইন এর মুখটা সুইনের মতো হলেও এ আসলে সুইন নয়, কারণ লিনিউ খোঁজ নিয়ে জানতে পেরেছিল যে সেদিন নদীতে 2টো লাশ পাওয়া গিয়েছিল। একটা ছিল সুইনের আর আরেকটা ছিল এই রং সিটির সব থেকে রিচেস্ট ম্যান যে ছিল তার মেয়ের, আর সেটা হচ্ছে লিয়াংই। লিনিউ তখন সুইনের কপালে বন্দুক ধরে আর বলে আমি জানি তুমি রিচেস্ট ম্যানের মেয়ে, কিন্তু আমি চাই সেটা তুমি নিজের মুখে স্বীকার করো, না হলে আমি তোমার বাবা সমস্ত স্মৃতি ওই মহল থেকে ছুঁড়ে ফেলে দেব। এটা শুনে সুইন অনেক রেগে যায় আর লিনিউকে মারে, বলে যে আমার বাবার ব্যাপারে একটাও বাজে কথা বলবে না। যেটা শুনে লিনিউ বুঝে যায় ও যেটা ভাবছিল সেটাই ঠিক। লিনিউ বলে তোমার কোনো ধারণাই নেই তোমার বাবা আসলে ঠিক কতটা খারাপ মানুষ ছিল।
আচ্ছা, তোমার কি কোনোদিনও সন্দেহ হয়নি তোমার বাবার ওপর? তুমি তো সবসময় নাকি তোমার বাবার সাথেই থাকতে। এসব শুনে সুইন প্রচণ্ড অবাক হয়ে যায়। ওর মনে পড়ে যায় ও একদিন রাতে ওর বাবাকে কিছু কাগজপত্র ঘাঁটতে দেখছিল। আর যখনই সেখানে সুইন মানে লিয়াংই চলে আসে, ওর বাবা সমস্ত কিছু লিয়াংয়ের কাছে গোপন করে। এখন সুইনেরও মনে হচ্ছে যে ওর বাবা কি তাহলে সত্যি খারাপ ছিল। এদিকে পড়ে গিয়ে সুইনের পা থেকে অঝরে রক্ত পড়ছে। সুইন বলে, আমার বাবা এমন কোনো কাজ করতে পারে না। এদিকে লিনু যখন বাড়িতে ছিল তখন সুইন বাড়িতে ফিরে আসে আর বলে, তুমি যা বলছো সব মিথ্যে, আমার বাবা কোনো খারাপ কাজ করতে পারে না। জিচু যে আমার বাবাকে সবার কাছে খারাপ প্রমাণ করছে। লিনু বলে, না তো জিচু ভালো আর না তোমার বাবা, আমি জিচুর সাথে হাত মিলিয়ে রয়েছি শুধুমাত্র ও পুলিশের চিফ বলে। আর জিচু যে খারাপ সেটা আমি অনেক আগে থেকেই জানি। আর এটাও শুনে রাখো যে তোমার বাবা সেও খুব খুব খারাপ ছিল, মেয়েদের সাথে উল্টোপাল্টা কাজ করতো আর রং সিটিতে প্রচুর প্রস্টিটিউট রাখতো। সুইন বলে, আমার বাবা তো মারাই গেছে, তবে জিচুকে আমি মারবই। আর তুমিও বলছো যখন জিচু আসলেই খারাপ, তাহলে চলো আমরা দুজন মিলে জিচুকে ওর দুর্বল জায়গা খুঁজে পেয়ে ওকে আঘাত করি আর এইভাবেই মেরে ফেলি। লেনিউ বলে, আমি তোমার সাথে কাজ করব কেন? সুইন বলে, কারণ জিচুকে মারার জন্য আমি সমস্ত কিছু করতে পারি, কারণ ও আমার বাবাকে শেষ করে ফেলেছে। তিনিও আরও বলে যে সুইনের বাবা নাকি নেশার জিনিসপত্র ডেলিভারি করতো বিভিন্ন দেশে, আর এটা করেই সব থেকে বড়লোক হতে পেরেছে সুইনের বাবা। কথাগুলো শুনে সুইনের তখন অনেক অসহায় লাগে নিজেকে। লিনু তখন নিজের ব্লেজারটা খুলে সুইনের গায়ের ওপর দিয়ে দেয়, কারণ বৃষ্টিতে ভিজে অনেক ঠান্ডা লাগছে ওর। লিনু বলে, একটা কথা মনে রেখো, আমার সঙ্গে কাজ করতে হলে আগে নিজেকে সুস্থ আর বাঁচিয়ে রাখতে হবে। এরপর লিনু ওষুধ নিয়ে আসে আর সুইনের পায়ের যে জায়গাটা কেটে গেছে সেখানে ওষুধ লাগিয়ে দেয়। সুইন মনে মনে ভাবে যে লিনু কি আসলেই ভালো মানুষ নাকি খুব খারাপ। পরের দিন সুইন ওর বাবার মহল থেকে লুকিয়ে হুক্কা টানার যন্ত্রটা নিয়ে আসে, এটা দেখার জন্য যে এটার ভেতরে আফিম মানে নেশার দ্রব্য মেশানো আছে কিনা। এরপরে সুইন ওই যন্ত্রটাতে আগুন লাগিয়ে সেই ধোঁয়াটা নিতে শুরু করে। তখনই লিনু চলে আসে আর সুইনের গলাটা শক্ত করে বেঁধে দেয় যাতে ওই ধোঁয়া কোনোভাবেই ভেতরে না পৌঁছয়, কারণ এইসব ধোঁয়া ভেতরে পৌঁছানো মানে শরীরের ক্ষতি হওয়া। আর তারপর লিনিউ সেই ধোঁয়াটা সুইনের মুখ থেকে নিজে নিতে থাকে আর ঠিক এইভাবেই নেয়, যাতে ধোঁয়াতে ওর নিজের শরীরের ক্ষতি হোক কিন্তু সুইনের যেন একটুও ক্ষতি না হয়। আর তারপরে লিনিউয়েরও অনেক কষ্ট হচ্ছিল, সাথে সাথে সুইনেরও। লিনিউ বলে, তুমি এই ধোঁয়া একবার নিলে বারবার নিতে ইচ্ছে করবে, তুমি জেনে শুনে এই ভুলটা কেন করলে? সুইন বলে, আমার জন্য তোমার এত চিন্তা কিসের, আমার যাই হয়ে যাক না কেন। তখনই সুইন এটা ভেবে অবাক হয়ে যায়, সত্যি কি তাহলে ওর বাবার নেশার জিনিস কেনা বেচা করে? তারপরেই বলে, না এটা হতে পারে না, আমার বাবা এত খারাপ নয়। কিন্তু লিনিউ বলে যে এটাই ওর বাবার আসল কাজ ছিল, যেটা থেকে ওর বাবা অনেক অনেক টাকা রোজগার করেছে। আর সুইন এটা মানতে না চাইলেও, বিশ্বাস করতে না চাইলেও এটাই সত্যি। কিন্তু সুইনের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন যে ওর বাবা আসলে খারাপ মানুষ ছিল। পরের দিন সুইন লিয়াংই মানে নকল লিয়াংয়ের কাছে যায় বন্ধুত্ব করতে। আসলে সুইন এখনো জানতে চাইছে যে ওর বাবা আসল অপরাধী কিনা, আর সেটা প্রমাণ করার জন্য ওকে মহলে যেতে হবে, কারণ মহলেই ওর বাবার সমস্ত জিনিসপত্রগুলো আছে। সেটার জন্য এই নকল লিয়াংয়ের সঙ্গে সুইন বন্ধুত্ব পাতাচ্ছে যাতে মহলের ভেতর ও যেতে পারে, আর কায়দা করে বিভিন্ন রকমের প্রশ্নও করছে ও লিয়াংকে। কারণ সুইন খুব ভালো করে জানে এটা আসল লিয়াংই নয়, কারণ আসল লিয়াংই ও নিজে। সুইন বলে, আমি শুনেছি এই মহলে নাকি একটা রুম আছে যেখানে এই মহলের সমস্ত দামি সোনাদানা রয়েছে, তুমি কি আমাকে ওই জায়গাটায় নিয়ে যেতে পারবে? আমি দেখতে চাই যে সব থেকে বড়লোক মানুষের গোপন ঘরে কি কি আছে। এটা শুনে এই নকল লিয়াংই খুব অবাক হয়ে যায়, কারণ ও নিজেই জানতো না এই মহলে এরকম একটা ঘর আছে। আর সেই ঘরে নাকি দামি জিনিসপত্র আছে, এটা শুনেই তো ওর খুব লোভ হয়, কারণ ওখান থেকে কিছু জিনিসও চুরি করতে পারবে তাহলে। এরপরে ওরা দুজন মিলে সেই ঘরটার কাছে গেলে ওখানে একটা সিকিউরিটি ছিল। সে এদের দুজনকে এখানে দেখে খুব অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, আপনারা এখানে? নকল লিয়াংই তখন লোকটাকে খুব ছোট বড় কথা শোনায় আর বলে, এই পুরো মহলটা আমার বাবার ছিল আর এখন এটা আমার, আমি কোথায় যাব না যাব সেটা তুমি সামান্য সিকিউরিটি হয়ে আমাকে বলে দেবে? লোকটা তখন লিয়াংয়ের কাছে অনেক ক্ষমা চায়। এরপরে ওরা দুজন মিলে সেই রুমটাতে চলে আসে। সেখানে অনেক দামি বিভিন্ন রকমের পাথর রাখা ছিল আর সেগুলো টপ টপ করে চুরি করতে শুরু করে নকল লিয়াংই।
এদিকে সুইন তখন বলে আমি এখানে এসেছি অন্য খোঁজে। আসলে এই রুমটাতে নাকি নেশাদ্রব্য রাখা হয়, যাতে বিভিন্ন লোকেরা এসে এখান থেকে নিয়ে যেতে পারে, কেউ কোনো সন্দেহ না করতে পারে। আর সেই প্রমাণ খোঁজার জন্যই এখানে সুইন এসেছে। কিন্তু ঠিক সেই সময় ওখানে জিজু চলে আসে, আর নকল লিয়াংই জিজুকে এখানে দেখে খুব ঘাবড়ে যায়। জিজু এসেছে যাতে সুইনকে বাড়ি পৌঁছে দিতে পারে। রাত হয়ে গেলে সুইন আর জিজু যখন একসঙ্গে গাড়িতে করে ফিরছিল, জিজু সুইনকে বলে আমার ওয়াইফের সঙ্গে হঠাৎ করেই তোমার এত বন্ধুত্ব পাতানোর কি দরকার? সুইন বলে আসলে আমাদের একই বয়স তো, তাই ভাবলাম একটু গল্প করা যাক। জিজু কিন্তু খুব চালাক। জিজু বলে তুমি কি ভেবেছো তোমার এইসব চাল আমি বুঝতে পারছি না? তুমি আমার ওয়াইফের কাছাকাছি যাচ্ছ যাতে তুমি ওই মহলে ঢুকতে পারো। আমার ওয়াইফকে তুমি ওই রুমে নিয়ে গিয়েছিলে, তাই না? সুইন বলে আমাকে সম্মান দিয়ে কথা বলো, আমি কিন্তু সমস্ত কিছু লিনিউকে বলে দেব। জিজু বলে আমি কি তোমার হাজবেন্ড লিনিউকে ভয় পাই? কথাটা বলে জিজু সুইনের সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে জোর করে। সুইন বুদ্ধি করে নিজের পায়ের হিল জুতোটা খুলে সেটা দিয়ে জিজুর মাথায় খুব জোরে মারে, আর জিজু রেগে গিয়ে সুইনকে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে চলে যায়। আর ঠিক সেই সময় ওখানে লিনিউ একদম হিরোর মতো চলে আসে আর নিজের ওপরের কোটটা পরিয়ে দেয় সুইনকে। সুইন তো এটা দেখে অবাক হয়ে যায় যে নিশ্চয় তাহলে সুইনের যত্ন করার জন্যই এখানে লিনিউ এসেছে। বাড়িতে এসে সুইন ওই রাতের বেলাতেই স্নান করতে থাকে আর নিজের গাটা ঘষতে শুরু করে, কারণ জিজুর মতো একটা নোংরা লোক ওর এই শরীরটা ছুঁয়েছে। বাইরে থেকে বাড়ির অনেক কাজের লোক বারবার দরজা ধাক্কা দেয়, কিন্তু সুইন কিছুতেই খোলে না। লিনিউ ওখানে আসলে বাড়ির কাজের মেয়েরা বলে যে কিছুতেই ম্যাডাম দরজা খুলছে না। যেটা শুনে লিনিউয়েরও অনেক চিন্তা হয় সুইনের জন্য, আর দরজা বারবার ধাক্কা দিতে শুরু করে। এরপরে লিনিউ দরজাটা ভেঙে ফেলে আর তারপরে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ে। লিনিউ বুঝতে পারে সুইন কেন এরকম আচরণ করছে, তাই তো পেছন থেকে সুইনকে শক্ত করে জড়িয়ে ধরে যাতে ও তাড়াতাড়ি সুইনকে শান্ত করতে পারে। আর সুইন তখন রাগের চোটে লিনিউয়ের হাতটা খুব জোরে কামড়ে ধরে, কিন্তু তবুও লিনিউ সুইনকে কিচ্ছু বলে না, কারণ লিনিউ সুইনের অবস্থাটা বুঝতে পারছে। লিনিউ বলে তুমি এটুকুতেই এতটা বেশি ভেঙে পড়লে, প্রতিশোধ নেবে কি করে? তুমি আমায় বলেছিলে তুমি অনেক স্ট্রং, এই বুঝে তোমার স্ট্রং হওয়া? সুইন বলে তুমি একটা মেয়ের যন্ত্রণা কোনোদিনও বুঝবে না, কারণ তো তুমি মেয়েই নও। লিনিউ বলে আমি মেয়ে নই, তার মানে এই নয় যে আমি কারোর কষ্ট বুঝবো না। কথাটা বলে লিনিউ ওখান থেকে চলে যায়। পরের দিন নকল লিয়াংকে দেখা যায় আর ওর ওপর নজর রাখতে থাকে সুইন। সেদিন একটা দোকান থেকে বেরিয়ে লিয়াংই চলে যায় ওর পরিবারের সঙ্গে দেখা করতে, আর পুরো রাস্তাটাই সুইন ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়। ওখানে দেখা যায় যে এই নকল লিয়াংই, যার আসল নাম লুমান, তার অনেক বড় একটা ছেলে রয়েছে আর হাজব্যান্ড। তার হাজব্যান্ডটা সারাদিন নেশা করে আর তার জন্য লুমানকে টাকা রোজগার করে আনতে বলে। কিন্তু লুমান কোনো দিন যদি বেশি টাকা আনতে না পারে, ওর হাজব্যান্ড ওর ওপর অনেক টর্চার করে। শুধু তাই নয়, ওদের যে ছেলেটা রয়েছে ওকেও খুব মারে, যেটা দেখে লুমান অনেক বেশি রেগে যায় আর বলে আমি তোমার সমস্ত দেওয়া কষ্ট সহ্য করি, তার মানে এই নয় যে তুমি আমাদের ছেলের গায়ে হাত তুলবে। আর লুমান সে যে এখন জিজুর ওয়াইফ সেজে রয়েছে সমস্ত কিছু টাকার বিনিময়ে। যখন ওর হাজব্যান্ড ওকে মারতে যায় তখন ওখানে সুইন চলে আসে। লিয়াংয়ের আসল পরিচয় ধরা পড়ে গেছে বলে ও সুইনের কাছে এখন খুবই ভালো সাজে, যাতে সুইন ওর আসল পরিচয় সবার কাছে ফাঁস করে না দেয়। সুইন বলে তাহলে আমাকেও সমস্ত ইনফরমেশন দিয়ে হেল্প করতে হবে। তো এটা শুনে নকল লিয়াংই রাজি হয়ে যায়। এদিকে ওদের দুজনের মধ্যেকার কথা সবকিছুই লিনু শুনতে পায়। সুইন নকল লিয়াংয়ের হাত থেকে একটা দামি বালা কেড়ে নেয় আর বলে এটা তোমার হাতে মানায় না, কারণ তুমি আসল সুইন নও। এত দামি বালাটা কেড়ে নেওয়ার জন্য নকল লিয়াংই তো খুবই রেগে যায়। বাড়িতে এসে সুইন অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর কান্না করে। ওর মনে পড়ে যায় ওর 18 বছর বয়সে জন্মদিনের দিন ওর বাবা এই বালাটা ওকে উপহার দিয়েছিল। এই বালাটাতে কোনো ডিজাইন ছিল না বলে খুব একটা পছন্দ করেনি লিয়াংই। ওর বাবা বলে এই বালাটা অনেক দামি আর এই বংশের চিহ্ন এটা। সেদিন বাবার দেওয়া উপহারটা লিয়াংই পছন্দ না হলেও আজকে যে এই উপহারটা সব থেকে বেশি দামি সুইনের কাছে। কিছুক্ষণ পরে সুইন একদম মাতাল হয়ে যায় আর ও রাস্তায় ঠিক করে হাঁটতেই পারছিল না, পড়ে যাচ্ছিল। আর ঠিক সেই সময় লিনিউ ওকে ধরে ফেলে। সুইন বলে আমাকে ছেড়ে দাও, আমি একাই হাঁটতে পারবো। কিন্তু লিনিউ কিছুতেই সুইনকে ছাড়ে না, কারণ একা একা সুইন হাঁটতেই পারছিল না, তাই লিনিউ ওকে বারবার ধরে। তখনই সুইন ওখানে একটা কেকের দোকান দেখতে পায় আর বলে প্লিজ তুমি আমাকে একটু পেস্ট্রি কিনে দাও, আমার পেস্ট্রি খেতে অনেক বেশি ভালো লাগে। লিনিউ বলে অনেক রাত হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে।
কিন্তু সুইন সে তো বাচ্চাদের মতো বায়না করতে থাকে। এরপরে লিনিউ বাধ্য হয়ে চলে যায় ওই পেস্ট্রি দোকানের মালিকের বাড়িতে আর বলে এত রাতে একটা পেস্ট্রি বানিয়ে দিতে। আর ব্যাস কিছুক্ষণ পরেই লিনিউ নিয়ে চলে আসে একটা পেস্ট্রি সুইনের জন্য, যেটা দেখে সুইন অনেক অনেক খুশি হয়ে যায়। সুইনকে খুশি করতে লিনিউ কিন্তু সব কিছুই করছে, কিন্তু মুখে স্বীকার করে না যে ও আসলেই সুইনকে ভালোবেসে ফেলেছে। এভাবেই নেশার ঘরে সুইন তখন লিনিউকে কিস করে, আর এটা দেখে তো লিনিউ একদম অবাক হয়ে যায়। আর ওরও তখন সুইনকে কিস করতে ইচ্ছে করে। পরের দিন সকাল হয়ে যায় আর সুইনকে দেখা যায়। তখনই ওর রুমে চলে আসে লিনিউ, আর সাথে করে একটা হ্যাংওভার ড্রিঙ্ক নিয়ে এসেছে। হঠাৎ করে চোখ খুলে সুইন যখন সামনে লিনুকে দেখতে পায় ও তো খুব ভয় পেয়ে যায়, কারণ ও এরকম জামা কাপড় পরে রয়েছে আর লিনুয়ের সামনে এমন জামা কাপড় পরে খুব লজ্জা করছিল ওর। আর লিনিউ সেও সুইনের দিকে ঠিক করে তাকাতেই পারছিল না। লিনিউ বলে, কালকে রাতে তুমি এতটা ড্রিঙ্ক করেছিলে কেন? নিজেকে তো সামলাতে পারো না, তার উপর এতটা বেশি ড্রিঙ্ক করে বসেছিলে। কিন্তু লিনিউয়ের কথা সুইন তেমন পাত্তা দেয় না, যেটা দেখে লিনিউ খুব রেগে যায় আর ওখান থেকে চলে যায়। পরের দিন সুইনকে দেখা যায় ও ছদ্মবেশ নিয়ে চলে এসেছে একটা বিজনেসম্যানের কাছে। সুইন জানতে পেরেছে এই লোকটা নাকি বিভিন্ন নেশাদ্রব্য নিয়ে ব্যবসা করে, সেই জন্য সাথে ওর বাবার মহল থেকে যে পাত্রটার ভেতরে নেশার জিনিস ছিল সেটাও দেখায় লোকটাকে। কিন্তু লোকটা সেটা পুরোপুরি অস্বীকার করে, কারণ নেশাদ্রব্য বিক্রি করা এটা তো আর খুললাম ব্যবসা করা যায় না, এটা লুকিয়েই করে সবাই। তো সুইন এই লোকটার থেকে কথা বের করতেই চাইছে। ঠিক সেই সময় ওখানে লিনিউ চলে আসে, আর লিনিউকে এখানে দেখে সুইন অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ লিনিউকে কিছু না বলেই ও এখানে এইসব করতে এসেছে। লিনিউ ওই লোকটাকে খুব মারে, কারণ সুইনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। লিনিউ সোয়াগ নিয়ে বলে, আমার ওয়াইফকে যে অপমান করবে তার এমনই হাল হবে। কথাটা বলে ও সুইনকে নিয়ে ওখান থেকে চলে যায়, আর লিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট তখন এই লোকটার ব্যবস্থা করে। পরে সুইন লিনিউকে বলে, আমি একটা প্রেস কনফারেন্স চাই, আর সেখানে জিজু যা যা অন্যায় করেছে সমস্ত কিছু প্রমাণ দিয়ে সবাইকে দেখিয়ে দিতে চাই যে ওই লোকটা আসলে কত খারাপ। লিনিউ বলে, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। সুইন তখন কথায় কথায় বলে দেয় যে কালকে রাতে ও মাতাল হওয়া নাটক করছিল, যেটা শুনে লিনিউ খুব বেশি রেগে যায় আর বলে, কালকে তার মানে তুমি যা যা করেছো সব কিছু জেনে বুঝেই করেছো। সুইন অনেক ভয় পেয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। লিনিউ তখন সুইনকে নিজের অনেক কাছে টেনে আনে। সুইনের অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছিল, আর তারপরেই লিনিউ সুইনকে কিস করতে থাকে, যেটা দেখে সুইন অনেক বেশি অবাক হয়ে যায়। তবে সুইন একটুও লিনিউকে বাধা দেয় না, কারণ সুইনেরও ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। আর এভাবে ওদের দুজনের মধ্যে রোম্যান্স চলতে থাকে। অন্যদিকে নকল লিয়াংকে দেখা যায়, ও যখন বাড়িতে দেখা করতে আসে ওর ছেলের সঙ্গে, ও এসে দেখতে পায় জিজু ওর ছেলেকে কবজা করে রেখেছে আর ওর কপালে বন্দুক ধরেছে। আসলে জিজু জানতে পেরে গেছে সেদিন নকল লিয়াংই সুইনকে নিয়ে ওই রুমের ভেতর গিয়েছিল, আর সেখান থেকে অনেক জিনিস নকল লিয়াংই চুরি করেছিল। নিজের ছেলের প্রাণ বাঁচানোর জন্য লিয়াং এই কথা স্বীকার করে, যেটা শুনে জিজু তো খুব অবাক হয়ে যায়। এরপরে লিনিউ আর জিজুকে মুখোমুখি দেখা যায়, কারণ জিজু সবটা জানতে পেরে গেছে। লিনিউ এতদিন ওর বন্ধু সেজে ওর পেছনেই গাদ্দারি করছিল। জিজু বলে, কেন করলি এটা আমার সাথে তুই? আমি তোকে বিশ্বাস করেছিলাম। লিনিউ তখন ওর বুকে একটা লাল দাগ দেখিয়ে বলে, তোর এই দাগটার কথা মনে আছে? তখনই ফ্ল্যাশব্যাকে 2 বছর আগেকার ঘটনা দেখানো হয়। জিজু তখন পুলিশের চিফ ছিল, আর সেই জন্য আন্ডারওয়ার্ল্ড থেকে সব থেকে বড় গ্যাংস্টার লিনিউকে তুলে আনে, আর লিনিউয়ের ওপর অনেক অনেক বেশি টর্চার করেছিল। জিজু সেদিন গরম লোহা দিয়ে পুরো লিনিউয়ের বুকটা পুড়িয়ে দিয়েছিল। সেদিন লিনিউ অনেক অনেক কষ্ট সহ্য করেছিল, আর তারপরে জিজু লিনিউয়ের আঙুলের ছাপ নিয়ে একটা এগ্রিমেন্ট করেছিল, তাতে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত গ্যাংস্টার জিজুয়ের হাতে থাকে। সেদিনকার রাগ লিনিউ এতদিনেও ভুলে যায়নি, যতই ও জিজুয়ের বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকুক না কেন। লিনিউ বলে, এইবার তো সময় শেষ হয়ে এসেছে, যেটা শুনে জিজু হা হা করে হাসতে থাকে। জিজু তখন ও সমস্ত পুলিশ বাহিনীকে বলে লিনিউকে অ্যারেস্ট করতে, কারণ লিনিউ একজন গ্যাংস্টার। এরপর পুলিশরা লিনিউকে অ্যারেস্ট করে ওখান থেকে নিয়ে চলে যায়। তবে লিনিউ যে চলে যাচ্ছে এটা দেখে সুইনের খুব কষ্ট হচ্ছে। জিজু চিৎকার করে বলে, এবার লিনিউয়ের ফিউনারেলের জন্য সবাই যেন তৈরি থাকে, যেটা শুনে সুইন অনেক বেশি রেগে যায়, কারণ সুইন যাকে যাকে ভালোবেসেছে এই জিজু তাকেই শেষ করে ফেলেছে। সেদিন রাত হয়ে গেলে সুইনের কিছুতেই ঘুম আসছে না। লিনিউয়ের জন্য সুইনের তখন অনেক কষ্ট হচ্ছিল। এতদিন ধরে লিনিউ কিন্তু সুইনের কোনো ক্ষতি হতে দেয়নি, সুইনকে প্রোটেক্ট করে রেখেছিল লিনিউ নিজে। যখন যখন সুইন বিপদে পড়েছে তখন লিনিউ এসে সুইনকে বাঁচিয়েছে।
এই সুইনকেই এখন কিছু করতে হবে লিনিউকে ফিরিয়ে আনার জন্য। পরের দিন সকাল থেকেই জিজু আবারও লিনিউয়ের ওপর টর্চার করতে শুরু করে। জিজু বলে, এতগুলো বছর ধরে আমি তোকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে ভেবে এসেছি, আমার ওয়াইফকেও তোকে সেদিন রাতে ভোগ করার জন্য দিয়েছি, আর তুই কিনা আমার পেছনে এত বড় গাদ্দারি করলি, আমি তো তোকে শেষ করেই ফেলবো। লিনিউ বলে, প্রেস কনফারেন্স হতে চলেছে খুব তাড়াতাড়ি, এরপর তোর মুখোশ ফাঁস হয়ে যাবে। এরপরে লিনিউয়ের বাড়িতে অনেক রিপোর্টাররা চলে আসে নিউজ পেপার থেকে, কারণ আজকে সেই প্রেস কনফারেন্সটা হতে চলেছে। আর সেখানেই তখন সুইন আসে জিজুর মুখোশ ফাঁস করার জন্য, কিন্তু সুইন কিছুই ফাঁস করে না, পরিবর্তে প্রমাণগুলো নিয়ে জিজুর কাছে চলে আসে আর বলে, এই সমস্ত প্রমাণ আমি তোমার কাছে রেখে যাচ্ছি, আমি কোনো কিছুই মিডিয়ার কাছে দেব না, কিন্তু তার পরিবর্তে লিনুকে তোমায় ছেড়ে দিতে হবে। কিন্তু সে তো একেবারেই রাজি নয় লিনুকে ছাড়তে, বরং ও তখন সুইনকেই টর্চার করতে শুরু করে। কিন্তু সুইন আগেকার মতো আর ভয় পায় না। এরপর জিজু চলে আসে ওর বাবা মানে এই রং সিটির যে মেয়র তার কাছে। মেয়র তখন জিজুকে অর্ডার দেয় যেন তাড়াতাড়ি করে লিনিউকে ছেড়ে দেওয়া হয়, না হলে জিজু আর এই মেয়রের আসল পরিচয় যদি সবার সামনে চলে আসে, পুরো রং সিটি এদের বিরুদ্ধে খেপে যাবে। এরপর লিনিউকে সুইনের কাছে নিয়ে আসা হয়। সুইন এটা দেখে অবাক হয়ে যায় যে সবাই মিলে লিনিউয়ের ওপর কত টর্চার করেছে। সুইন বাড়িতে লিনিউকে এনে ওর প্রত্যেকটা কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়, তো লিনিউ বলে ওর এসবে কিছুই যায় আসে না, যেটা শুনে সুইন ওর ওপর রেগে যায়। পরের দিন সকাল থেকে লিনুয়ের বাড়িতে শুরু হয় এক নতুন কাণ্ড। সুইন যেখানে যেখানে যায়, এই বাড়ির প্রত্যেকটা কাজের লোক সুইনকে এটা বোঝায় যে লিনুয়ের জীবনে কত কষ্ট, ওর মা বাবা নেই, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে, তারপর থেকে অনেক কষ্ট করে আজকে লিনু এই জায়গায় পৌঁছেছে। যতই ও গ্যাংস্টার হোক, ওর মধ্যে মানবিকতা অনেক রয়েছে। সমস্ত কাজের লোক খালি সুইনের কানের কাছে এই কথাগুলোই বলতে থাকে। এদিকে এদের এই সমস্ত কথাবার্তা শুনে খুব বেশি অবাক হয়ে যায় সুইন, বুঝতে পারে না হঠাৎ করে বাড়ির এদের কি হলো। তখনই জানা যায় যে এই সব কিছুর পেছনে আসলে লিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট লিশু রয়েছে, কারণ লিশু চায় ওদের দুজনের মধ্যে মিল হয়ে যায় আর ওরা দুজন অনেক কাছাকাছি আসে। আর ঠিক এইভাবেই দুজনের কাছে লিশু খুব বাজেভাবে ধরা পড়ে যায়। বেচারা লিশু তো অনেক ভয় পেয়ে যায় যে ও এবার কি করবে, এদেরকে কি বলবে। সুইন বলে, আমি জানি তুমি যেগুলো করছো ভালোর জন্য, তবে আমাদের দুজনের মধ্যে অনেক মিল আছে, তাই তোমাকে কষ্ট করে এত কিছু করতে হবে না, তাই না লিনিউ? এদিকে এই কথাটা যে ডাহা মিথ্যে সেটা তো লিনিউ খুব ভালো করে জানে, আর সেই জন্যই লিনিউয়ের তখন সুইনের ওপর অনেক রাগ হচ্ছিল। এরপরে সুইন কিছু না বলে ওখান থেকে চলে যায়, আর তখনই অ্যাসিস্ট্যান্ট লিশু ওখানে চলে আসে। তখন জানা যায় লিশু যে কাজগুলো করছে এগুলো আবার লিনিউয়েরই ইনস্ট্রাকশন অনুযায়ী, মানে লিনিউ চাইছে ওর ব্যাপারে ভালো ভালো কথা সুইনকে যেন সবাই বলে, তাতে করে সুইন লিনিউয়ের কাছাকাছি আসবে। আসলে ক্যাবলা লিনু এটা জানেই না যে একটা মেয়েকে কি করে ঠিকঠাক করে পটানো যায়। এরপর লিশুকে নিয়ে একটা জামা কাপড়ের দোকানে চলে যায় লিনিউ, আর ভালো ভালো জামা ট্রাই করতে থাকে যাতে ওকে বেশি হ্যান্ডসাম লাগে। বাড়িতে এসে অনেক হ্যান্ডসাম সেজেগুজে অপেক্ষা করতে থাকে লিনিউ কখন সুইন আসবে। আর লিনুয়ের অবস্থা দেখে ওর অ্যাসিস্ট্যান্ট একদম অবাক হয়ে যায়, কারণ লিনিউকে এইভাবে ওর অ্যাসিস্ট্যান্ট আগে কোনোদিনও দেখেনি। এরপর সুইন ওখানে চলে আসে, তবে এত হ্যান্ডসাম করে লিনু সেজেছে ওই দিকে ওর একদমই নজর নেই। ওখানেই একটা ফল অর্ধেক কাটা ছিল, আর সেটার ঢাকনাটা যখনই উঁচু করে সুইন দেখতে পায় ওটার ভেতর অনেকগুলো স্ট্রবেরি রয়েছে, আর সুইনের ফেভারিট ফল হচ্ছে স্ট্রবেরি, আর এটা করেছে পুরোপুরি লিনিউ। সুইন কয়েকটা স্ট্রবেরি খেয়ে দিয়ে ওখান থেকে চলে যায়, আর থ্যাংক ইউ টুকু বলে না। অ্যাসিস্ট্যান্টের সামনে সব মান সম্মান ধুয়ে চলে গেল। এরপরে লিনিউ সুইনকে নিয়ে বেরোয় শপিং করতে। অবাক হয়ে যায় যে হঠাৎ করে শপিং কেন, আসলে লিনিউ এগুলো করছে যাতে সুইন খুব খুশি হয়ে যায়। আর এইভাবেই হাজারটা দোকান ঘুরে ঘুরে অনেক শপিং করে দেয় লিনিউ ওকে, আর সেই সমস্ত শপিং ব্যাগ পাওয়ার দায়িত্ব নিয়েছে অ্যাসিস্ট্যান্ট। এরপর লিনিউ চলে আসে সেই পেস্ট্রির দোকানের সামনে, আর ওখানে মহিলাকে অনেক টাকা দিয়ে দেয়, বলে এবার থেকে এই পেস্ট্রির দোকান দিনে 24 ঘন্টাই যেন খোলা থাকে, আমার বউ যখনই পেস্ট্রি খেতে চাইবে আমি যেন তখনই সেই দোকানটা খোলা পাই। যেটা শুনে ওই মহিলাটা তো খুব অবাক হয়ে যায়। সুইন অবাক হয়ে জিজ্ঞাসা করে, এসব কেন করছো তুমি? এরপরে লিনিউ সুইনকে নিয়ে চলে আসে একটা ফ্যান্সি রেস্টুরেন্টে, যেখানে লিনু অনেক এক্সাইটেড যে সুইন সমস্ত কিছু দেখে শুনে কি বলে। সুইন বলে, আজকে তুমি এত কিছু করছো কেন বলো তো? লিনু বলে, এমনি, আমি শুনেছি মেয়েরা এসব পছন্দ করে। সুইন বলে, কিন্তু আমি তোমার ওয়াইফ নই। লিনু বলে, তুমি আমার ওয়াইফ নও তো তুমি কে শুনি? সুইন বলে, তুমি যাকে বিয়ে করেছো তার নাম সুইন, কিন্তু আমি তো সুইন নই। লিনু বলে, কিন্তু আমাদের বিয়েটা তো হয়েছে।
সুইন বলে, আমি জানি তুমি সেই ছোটবেলা থেকে সুইনকে ভালোবেসেছিলে। আমার মুখটাও পুরোপুরি সুইনের মতোই হয়ে গেছে। তুমি সুইনকে ভালোবেসেছিলে, আমি সুইন নই, আমি লিয়াংই। আমি তোমাকে এই কথাগুলো আজকেই বলে রাখলাম যাতে আমাদের মধ্যে আর কোনো কমপ্লিকেশন না বাড়ে। কথাটা বলে সুইন ওখান থেকে চলে যায়, কিন্তু আজকে লিনু অনেক অনেক কষ্ট পেয়েছে, কারণ সুইনের পরে এই লিয়াংইকেই লিনু আবার ভালোবেসে ফেলেছে। পরের দিন রাতে সুইন যখন নিজে ভেজা চুল মুছছিল তখন ওখানে লিনু আসে আর বলে, আমি জানি তুমি আসল সুইন নও, তুমি লিয়াংই। আর সব কিছু জেনেই সেদিন তোমাকে আমি খুশি করার জন্য সব করেছিলাম। সুইন বলে, কিন্তু আমাকে খুশি করানোর জন্য তোমার এসব করার কোনো দরকারই নেই। আমি চাই না তুমি আমার জন্য এসব কিছু করো। ওদের এই দুজনের কথা বাইরে থেকে শুনতে পেয়ে যায় নকল লিয়াংয়ের যে হাজব্যান্ড সে। লোকটা বলে, এবার আমি জিচুকে গিয়ে বলে দেবো যে লিয়াংই আসলে বেঁচে আছে আর সেটাই হচ্ছে এই সুইন। লিনিউ সুইনের মাথা মুছিয়ে দিতে দিতে বলে, আমি তোমাকে হেল্প করব। আমি জানি তোমার একটা মিশন আছে। এমনভাবেই সুইনের ঠোঁট দুটো শুধু দেখা যাচ্ছিল, যেটা দেখে খুব হাসি পায় লিনিউয়ের। লিনিউয়ের খুব ইচ্ছে হয় সুইনকে কিস করতে। ও তখন সুইনকে কিস করতেই যাবে, সুইন তখন তোয়ালেটা মুখের কাছে নিয়ে আসে আর লিনিউকে এভাবে দেখে অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে থাকে। লিনিউ তখন ওই তোয়ালের ওপর থেকেই সুইনকে কিস করতে শুরু করে, যে ব্যাপারটা ছিল অনেক রোম্যান্টিক। এরপরে নকল লিয়াংয়ের ওই হাজব্যান্ড চলে আসে জিচুর কাছে। আর এই লোকটাকে এখানে দেখে নকল লিয়াংই খুব অবাক হয়ে যায়, বলে, তুমি এখানে কি করছো আর আমাদের ছেলে সে কোথায় আছে? কিন্তু লোকটা তো খুব খারাপ, তাই এই নকল লিয়াংকে একদম পাত্তা দেয় না। লোকটা তখন জিজুকে জানিয়ে দেয় যে সুইন সেজে যে মেয়েটা রয়েছে ওই হচ্ছে আসল লিয়াংই। এটা শুনে জিচু প্রচণ্ড অবাক হয়ে যায়। তখনই জিচুর মনে পড়ে যায় সুইনের কথা বলার ধরনটা, যেটা পুরোপুরি লিয়াংয়ের মতোই ছিল। এখন জিচু বুঝতে পেরেছে যে ওর সন্দেহই তাহলে ঠিক। লোকটা বলে, স্যার আপনি বলেছিলেন আমি যদি আপনাকে সঠিক তথ্য দিতে পারি তাহলে আমার সমস্ত ধার দেনা আপনি চুকিয়ে দেবেন। জিচু বলে, আমি আমার কথা সব সময় রাখি। কথাটা বলেই জিচু ওই লোকটাকে গুলি করে ওখানেই শেষ করে ফেলে, যেটা দেখে নকল লিয়াংই একদম অবাক হয়ে যায়, কারণ যতই হোক এই লোকটা ছিল এর স্বামী। জিচু বলে, মানুষ মরে গেলে তো তার আর কোনো ধার বাকি থাকে না, আর আমি ঠিক এভাবেই ধার বাকি শোধ করে দিয়ে থাকি। পরের দিন সকাল হয়ে গেলে সুইনকে দেখা যায় ও যখন ওর বাড়ির কিছু মেয়েদের সঙ্গে কথা বলছিল তখনই ওখানে জিচু চলে আসে আর বলে, তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা শুনে সুইন খুব অবাক হয়ে যায়। তখনই সুইনের একটা মেড আটকাতে আসলে জিচু তার সামনেই ওই মেয়েটাকে গুলি করে দেয়। এটা দেখে সুইন খুব ভয় পেয়ে যায়। জিচু বলে, তুমি আমার পারমিশন না নিয়ে আমার মহলের সব থেকে সিক্রেট রুমে গিয়েছিলে আর সেই জন্যই তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। এরপর জিচু ঠিক একই জায়গায় একইভাবে সুইনকেও বন্দি করে। আসলে জিচু এখানে সুইনকে নিয়ে এসেছে কারণ সুইনের আসল পরিচয় লিয়াংই, সেটা জিচু জানতে পেরে গেছে। সুইন বলে, একটা কথা জেনে রেখো, তুমি আমার সাথে যাই করো না কেন, আমি যদি মরে যাই তার আগে আমি তোমাকে মেরে মরবো। এটা শুনে জিচু হাসে আর বলে, তুমি আমাকে কিভাবে মারবে, তুমি আগে নিজের প্রাণটা তো বাঁচাও। ঠিক সেই সময় ওখানে চলে আসে লিনিউ আর লিনিউকে দেখিয়ে দেখিয়ে জিচু তখন সুইনের সঙ্গে রোম্যান্স করার চেষ্টা করে আর বলে, কারণ তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তাই তুমি আমার বউ। এদিকে দরজার বাইরে থেকে লিনিউ তো এটা কিছুতেই সহ্য করতে পারছে না দেখতে। সুইন সেই সময় জিচুর কান খুব বাজেভাবে কামড়ে দেয় আর এখান থেকে লিনিউকে পালিয়ে যেতে বলে, না হলে জিচু হয়তো লিনিউকে শেষ করে ফেলবে। কিন্তু লিনিউ সে সুইনকে এভাবে একা ফেলে কোনোভাবেই এখান থেকে যাবে না। জিচু সুইনের সঙ্গে আবারও অসভ্যতামি শুরু করে আর এবার সমস্ত সহ্যের সীমা পেরিয়ে যায়। দরজা ভেঙে লিনিউ তখন ভেতরে চলেই আসে আর লিনিউ ওকে খুব 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 মারে। তারপর লিনিউ সুইনের হাতের বাঁধন ছাড়িয়ে ওকে নিয়ে পালাতে যাবে, তবে বাইরে অনেক গুন্ডারা ওদেরকে আটকানোর চেষ্টা করে, মানে মেরে ফেলার চেষ্টা করে। লিনিউ তখন সবার সঙ্গে ফাইট করতে শুরু করে। এইভাবেই সমস্ত পুলিশ বাহিনী ওখানে চলে আসে আর তখন লিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট তাদের দলবল নিয়ে চলে আসে আর এইভাবেই দুপক্ষে প্রচণ্ড ফাইট শুরু হয়ে যায়। আর এরকম ফাইট দেখে সুইন খুব ভয় পেয়ে একটা কোণে বসে থাকে। ঘর থেকে হাতে বন্দুক নিয়ে জিচু তখন বেরিয়ে আসে। জিচু বন্দুক দিয়ে লিনিউকে গুলি করে আজকেই শেষ করে দিতে চায়, যেটা দেখতে পেয়ে যায় সুইন। ও নিজের কাছে থাকা ছুরি দিয়ে জিচুর হাতে আঘাত করে আর বন্দুকটাও নিচে পড়ে যায়। জিচু সুইনের গলা টিপে ধরে বলে, আগেরবার আমি তোমাকে পুরোপুরি শেষ করতে পারিনি, তবে আজকে আমি শেষ করবই। লিনিউ তখন সুইনকে বাঁচানোর জন্য চলে আসে আর জিচুকে খুব খুব মারতে থাকে
আর ওদের দুজনের মধ্যে ফাইট হয়, কারণ লিনিউ জিচুর সঙ্গে একা পারছিলই না। আর ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে সুইন নিজের হাতে বন্দুক তুলে নেয় আর গুলি করে জিচুর ঠিক কপালে। আর ঠিক এইভাবেই অবশেষে এই ফালতু লোক জিচুর মৃত্যু হয়। লিনিউ সুইনকে নিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে এই রং সিটির মেয়র নিজের ছেলের লাশ দেখে প্রচণ্ড রেগে যায় আর বলে, আমার ছেলেকে যে মেরেছে তাকেও আমি শেষ করে ফেলবো। আর তারপরে এই জিচুর লাশটাকে নিয়ে মেয়র অনেক কান্না করতে থাকে। এদিকে অনেক মারপিট করার কারণে শরীরে আঘাত পেয়েছে লিনিউ, তাই সুইন ও সেবা করছে। লিনিউ বলে, তুমি ভয় পেও না, তুমি যেটা করেছো সেটা একদম ঠিক কাজ করেছো, তুমি না করলেও আমি জিচুকে শেষ করেই ফেলতাম। তখনই লিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে আর লিনিউ বলে, আজকে রাতেই আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এদিন রাতে ওদের আর পালানো হয় না। পরের দিন সকাল হলেই তিনজন মিলে ছদ্মবেশ নিয়ে নেয় এই সিটি থেকে পালাবে বলে। কিন্তু ওদের তিনজনের ওপর সন্দেহ ঠিকই ছিল আর পুরো আর্মিরা ওদের ওপর অ্যাটাক করে। এইভাবে ফাইট চলতে চলতে লিনিউয়ের বুকে গুলি লাগে আর ঠিক তারপরেই তার অ্যাসিস্ট্যান্ট লিসুকে অনেকগুলো গুলি করা হয়। তাতে করে অ্যাসিস্ট্যান্ট লিসুর আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকে না। লিনিউ বুঝতে পারে তার অ্যাসিস্ট্যান্ট তাকে ছেড়ে চলে যাবে, মানে মারা যাবে। লিনিউয়ের খুব কষ্ট হয়, কারণ অ্যাসিস্ট্যান্ট হওয়ার পাশাপাশি এই ছিল লিনিউয়ের বেস্ট ফ্রেন্ড। আর এইভাবেই অ্যাসিস্ট্যান্ট মারা যায়, যেটা মেনে নেওয়া লিনিউয়ের পক্ষে ভীষণ ভীষণ কঠিন। এরপর লিনিউ চলে আসে বাড়িতে আর সুইন ওর গুলি লাগা জায়গাটা চেক করছিল। বলে যে গুলিটা অনেক ভেতরে ঢুকে আছে, কি করে বার করবে ও? কিন্তু লিনিউ বলে, তোমাকে তো বার করতেই হবে। সুইন তখন সেই ছুরিটা দিয়ে বুকে ঢুকিয়ে দেয়, কারণ ওই গুলিটা না বের করলে ওখানে ইনফেকশন হয়ে যাবে। অনেক যন্ত্রণা হয় তখন লিনিউয়ে, কিন্তু সবটা সহ্য করে নেয়। আর এইভাবেই সুইন বাঁচিয়ে নেয় লিনিউকে। এরপর মেয়র তুলে আনে লিনিউকে আর ওর ওপর অনেক অনেক টর্চার করতে থাকে, কারণ মেয়র জানতে পেরেছে যে লিনিউ নাকি জিচুকে মেরেছে। কিন্তু কথাটা তো ভুল, জিচুকে তো যে খুন করেছিল সে হচ্ছে সুইন। কিন্তু মেয়র ভাবছে লিনিউ, তাই লিনিউকেই খুব মারে। কিন্তু লিনিউকে তো এত সহজে দমানো যায় না। অন্যদিকে সুইন সে তো খুব চিন্তা করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, কারণ তার জীবনে এখন একমাত্র সম্বল লিনিউ। সুইন বুঝতে পারে না ওর এখন কি করা উচিত। সব থেকে সুন্দর মুহূর্তগুলোর কথা ওর মনে পড়ে যায় তখন। এরপরে মেয়র বুদ্ধি করে লিনিউকে নিজের এজেন্ট বানিয়ে নেয়, কারণ মেয়র খুব ভালো করে জানে লিনিউয়ের মতো একজন মানুষ যদি তার দলে থাকে তাহলে সে অনেক পাওয়ারফুল হতে পারবে। আর লিনিউ সে সুইনকে সেফ রাখার জন্য মেয়রের এজেন্ট হয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন ওখানে সুইন চলে আসে, কিন্তু সুইনকে একদমই পাত্তা দেয় না লিনিউ। সুইনকে চেনেই না এমন একটা ভাব করে, যাতে মেয়র সুইনের কোনো ক্ষতি না করে দেয় সেই জন্য। এইসব দেখে সুইন একদম অবাক হয়ে যায়। সুইন তখন লিনিউকে দেখিয়ে দেখে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। লিনিউয়ের অনেক চিন্তা হচ্ছিল সুইনের জন্য, খুব কষ্টও হচ্ছিল, কিন্তু ও বারণও করছিল না, কারণ লিনিউ চায় যে সুইন যেন বেঁচে থাকে সুস্থ হয়ে। লিনিউ আর সহ্য করতে না পেরে ওখান থেকে উঠে চলে যায়, যেটা দেখে সুইনের খুব খুব কষ্ট হয়। ও যাকে ভালোবাসতো এত বেশি, সে আজকে সুইনকে পাত্তাই দিচ্ছে না। মেয়রের কথা মতো সুইনকে এখন এখানে এদের হয়ে কাজ করতে হবে, আর সেখানে অনেক ভারী ভারী জিনিসপত্র ডেলিভারি করার জন্য গাড়িতে তুলতে হবে, যে জিনিসগুলো এতটাই ভারী ছিল যে সুইনে তুলতে অনেক কষ্ট হচ্ছিল। আর সুইনকে এতটা কষ্ট করতে দেখতে লিনিউয়ের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু ওর কিচ্ছু করার ছিল না। এভাবে অনেক কষ্ট করার পরে সুইনের হাত পুরো লাল হয়ে রক্ত পড়তে থাকে। পরের দিন সুইন একটা নতুন প্ল্যান করে। ও চলে যায় মেয়রের বাড়িতে, যেখানে জিচুর নাম করে একটা ফলক রাখা ছিল, যেহেতু জিচু মারা গেছে সেই জন্য। ওখানে সাদা পোশাক পরে সুইন কাগজ ছড়াতে থাকে। চায়নাতে যারা মারা যায় তাদের স্ত্রীরা তাদের স্বামীর উদ্দেশ্যে এই কাগজগুলো ছড়িয়ে থাকে। এই খবর তখন চলে যায় লিনুয়ের কাছে, আর লিনু জানতে পেরে খুবই অবাক হয়ে যায়। এদিকে মেয়র তখন সুইনের কাছে আসে আর সুইন বলে, আমি হচ্ছে আসল লিয়াংই, আর জিচু যেহেতু মারা গেছে তাহলে আমি এখন বিধবা। আমার সমস্ত কাজের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি মেয়র। মেয়র বলে, আমরা ভেতরে গিয়ে কথা বলবো। ভেতরে এসে মেয়র লিনুকে জানিয়ে দেয় যে ওই মেয়েটাকে যেন সামলায়, তাহলে মেয়র রেগে গিয়ে ওই মেয়েটাকে না শেষ করে ফেলে। লিনু বলে, আমি এই ব্যাপারটা দেখছি। লিনু চলে আসে সুইনের কাছে আর বলে, বেরিয়ে যাও এখান থেকে। সুইন বলে, আমি জিচুর অফিসিয়ালি বিয়ে করা বউ, তাই এই বাড়িতে থাকার অধিকার আমার আছে। লিনু বলে, এইসব নাটক করে কোনো লাভ হবে না। সুইন বলে, যদিও বা আমাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু জিচু আমার স্বামী ছিল, আর সেই জন্যই আমার স্বামীর সমস্ত জিনিসের ওপর আমার অধিকার আছে।
লিনিউ বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে এক্ষুনি চলে যাও, না হলে ওরা তোমায় শেষ করে ফেলবে। যেটা শুনে সুইন খুব অবাক হয়ে যায় আর লিনিউ ওখান থেকে চলে যায়। সেদিন রাত হয়ে গেলে মেয়র আর লিনিউ যখন বাড়িতে ডিনার করতে বসে তখন সুইন সেও ডিনার করতে আসে, যেটা মেয়রের একদম পছন্দ হয় না। সুইন বলে, আমি কিন্তু আপনার ছেলের বউ, যতই আপনার ছেলে মারা যাক না কেন এই বাড়িতে থাকার অধিকার কিন্তু আমার আছে। তাই বলছি একটা ভালো দেখে ঘর পরিষ্কার করে রাখবে, আমি সেখানেই থাকবো। এখন তো আপনার ছেলে বেঁচে নেই আর আপনার টেক কেয়ার আমাকেই করতে হবে। মেয়র তখন না খেয়ে ওখান থেকে চলেই যায়। পরের দিন সকাল হয়ে গেলে লুকিয়ে সুইন চলে আসে মেয়রের অফিস রুমে আর ওখানে সে কিছু কাগজপত্র খোঁজাখুঁজি করতে থাকে। তখনই ও একটা এগ্রিমেন্ট খুঁজে পেয়ে যায়, যেটা হয়েছিল লিনিউ আর মেয়রের মধ্যে। এখানে মেয়র লিনিউকে যা যা করতে বলবে লিনিউকে সেটাই করতে হবে, না হলে লিনিউয়ের অনেক বড় ক্ষতি করে দেবে। আর সেটা হচ্ছে সুইনকে প্রাণে শেষ করে ফেলা। আর ঠিক এই জন্যই লিনিউ মেয়রের কথায় উঠছে আর বসছে। তখনই মেয়র ওই রুমে ঢোকে, তবে সুইন তাড়াতাড়ি করে লুকিয়ে যায়, তাই মেয়র সুইনকে দেখতে পায় না আর একটা কাগজ নিয়ে ওখান থেকে চলে যায়। সেদিন রাত হয়ে গেলে লিনিউ আসে মেয়রের অফিস রুমে ওই এগ্রিমেন্টটা খোঁজ করতে, কারণ লিনিউ তো জানে না ওই এগ্রিমেন্টটা অলরেডি সুইনের কাছে আছে। তখনই ওখানের একটা আলমারি খুললে ওটার ভেতরে দেখা যায় একটা হিডেন রুম আছে, আর সেখানে জিচুর যে চিফ পুলিশ অফিসার সেটার একটা ইউনিফর্ম, যেটা দেখে লিনুয়ের খুব রাগ হয়, কারণ জিচুকে তো লিনু একদম সহ্য করতে পারে না। তখনই ওই রুমে আবারও সুইন চলে আসে আরও কিছু খোঁজ করতে, যাতে ও আরও বেশি কিছু প্রমাণ খুঁজে পায়। আর আলমারির ভেতর থেকে লিনিউ এই সব কিছুই দেখতে থাকে। ঠিক সেই সময় আলমারির ভেতর থেকে লিনিউ সুইনকে টেনে একদম ভেতরে নিয়ে যায় আর সাথে সাথে সুইনকে শক্ত করে জড়িয়ে ধরে। সুইন বলে, কি করছো কি এটা তুমি আমার সঙ্গে? আমি অন্যের স্ত্রী। লিনিউ বলে, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো তাই না? সুইন বলে, ভালোবাসা? কিসের ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসি না, আমি জিজুর বউ। কথাটা শুনে লিনিউয়ের তো অনেক কষ্ট হয়। লিনিউ তখন সুইনের গলার চেনটা ধরে টান দেয় আর সেটার ভেতরে ছিল সেই আংটিটা, যেটা লিনিউ সুইনকে দিয়েছিল প্রপোজ করার সময়। সুইন লিনিউয়ের কাছে ধরা পড়ে যায় যে আসলেই এখনো লিনিউকেই ভালোবাসে। লিনিউ বলে, তুমি যদি আমাকে এখনো ভালোবাসো তাহলে কেন করছো আমার সঙ্গে এমন? সুইন তখন কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়, কারণ লিনিউয়ের ওপর ওর অনেক অভিমান আছে। পরের দিন লিনিউকে দেখা যায় ও চলে যায় সেই পেস্ট্রি দোকানে, আর সেখানে যে মালিক রয়েছে তাকে গিয়ে বলে, আজকে আমাকে পেস্ট্রি বানাতে শেখাও। এটা শুনে তো ওই মালিক অনেক অবাক হয়ে যায়। এরপরে লিনিউ নিজের হাতে ওই পেস্ট্রি বানানো শুরু করে, কিন্তু ও তো জানে না কিভাবে পেস্ট্রি বানাতে হয়। এই জন্য অনেক ভুলভাল কাজ করে, তবুও শেষমেশ ও সুন্দর করে পেস্ট্রি বানিয়েই ফেলে। আর এটা দেখে লিনিউ তো ভীষণ খুশি হয়ে যায়। তারপরে নিজের হাতে বানানো সেই পেস্ট্রি নিয়ে চলে আসে লিনিউ একটা জায়গায়, আর সেখানে বসে ও সুইনের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ এই পেস্ট্রি ও সুইনের জন্যই বানিয়েছে। এভাবে অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু সুইনের দেখা লিনিউ পায়ই না। লিনিউ ভাবতে থাকে, সুইনকে তাহলে ওকে ছেড়ে দূরে কোথাও চলে গেল। ঠিক তখনই দূরে সুইনকে দেখা যায় আর ও দূর থেকে লিনিউকেই দেখছিল, কিন্তু লিনিউ যখনই সেদিকে তাকায় সুইন তাড়াতাড়ি করে লুকিয়ে যায়। বেচারা লিনিউয়ের এত বেশি কষ্ট হচ্ছিল যে ও কান্নাই করে ফেলে, যে এত কষ্ট করলো ও সুইনকে সারপ্রাইজ দেবে বলে, কিন্তু সেই সুইনকেই ও কাছে পেল না। সেই জন্য মনে দুঃখে লিনিউ ওখান থেকে চলে যায়, আর তারপরে সুইন ওখানে চলে আসে। এসে দেখে এখানে সেই পেস্ট্রিটা বানিয়ে রেখে গেছে লিনিউ। এটা দেখে ওর মনে পড়ে যায় যে লিনিউ ওর নিজের হাতে সুইনকে খাইয়ে দিয়েছিল পেস্ট্রি। সাথে মনে পড়ে যায় লিনিউয়ের সঙ্গে কাটানো সুইনের সেই সুন্দর মুহূর্তগুলোর কথা, যেগুলো মনে পড়তেই সুইন অনেক অনেক কান্না করতে থাকে, কারণ এই কিছুদিন ধরে ওরা দুজন একে অপরের থেকে অনেকটা দূরে সরে গেছে ভুল বোঝাবুঝির কারণে। এইভাবেই সুইন যখন বসে কান্না করছিল, ঠিক সেই সময় ওখানে চলে আসে লিনিউ, আর লিনিউ এসে সুইনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আসলে লিনিউ জানতো যে সুইন ঠিকই আসবে, আর সুইন সে লিনিউকে এখানে দেখে ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। লিনিউ তখন সুইনকে একদম বাচ্চা মেয়ের মতো কোলে তুলে নেয়, আর তারপরে দুজন মিলে একসঙ্গে শুরু করে রোম্যান্স। আর এই রোম্যান্স করতে করতে রাস্তা থেকে ওরা দুজনে বাড়িতে চলে আসে, আর এসে দুজনে তুখর রোম্যান্স করতে থাকে, কারণ ফাইনালি ওরা দুজন দুজনকে যে ভালোবাসে সেটা ওরা একে অপরকে বোঝাতে পেরেছে। আর সেই জন্যই ওরা নিজেদের মধ্যে আর কোনো দূরত্ব রাখতেই চায় না। আর এইভাবেই সারা রাত ধরে ওরা দুজনে অনেক অনেক রোম্যান্স করছে।
করতে থাকে। কিছুক্ষণ পরে লিনিউ আর সুইন একসঙ্গে কথা বলতে শুরু করে। লিনিউ বলে, আমার মনে হয় এবার মেয়রের আসল রূপটা সবার সামনে ফাঁস করে দিতে হবে, কারণ এই মেয়র থাকলে আমরা দুজনে কখনোই এক হতে পারবো না। সুইন বলে, তুমি একদম ঠিক বলেছ। ওই মেয়র আর ওর ছেলে জিচু দুজন মিলে আমার বাবাকে শেষ করে ফেলেছে। জিচু তো মরে গেছে, তবে মেয়রকে শাস্তি দিতেই হবে। তবে সুইনের খুব ভয় হয় যে ও যেন লিনিউয়ের থেকে আর না দূরে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে লিনিউকে নিয়ে সুইন চলে আসে একটা টেলার্সের দোকানে। আসলে ওরা দুজনে ঠিক করেছে আবারও বিয়ে করবে, সেই জন্য লিনিউয়ের জন্য সুন্দর স্যুট বানাতে হবে, আর সুইন নিজের হাতে সেই স্যুট তৈরি করবে। আর এইভাবে বিয়ের জন্য কি পরবে, কি কিনবে, সব কথা বলা বলি করতে করতেই ওরা দুজনে টেলার্সের দোকানে কিস করতে শুরু করে। এরপরে লিনিউ চলে আসে মেয়রের সঙ্গে দেখা করতে। মেয়র তখন লিনিউকে নেশার বিভিন্ন জিনিসপত্র অন্যান্য জায়গায় পাচার করতে বলে, কিন্তু লিনিউ সেটা করতে রাজি হয় না, যেটা শুনে মেয়র ভীষণ রেগে যায়। লিনিউ বলে, এবার আপনি দেখুন যে আপনার জন্য ঠিক কি কি অপেক্ষা করছে। এসব কথা শুনে মেয়র একদম হতবাক হয়ে যায়। অন্যদিকে সুইনকে দেখা যায় ও তখন লিনিউয়ের যে টিমটা ছিল তাদেরকে গাইড করছিল যে ওদেরকে এরপরে ঠিক কি করতে হবে আর কোথায় যেতে হবে, কারণ সুইন এখন এদের ম্যাম হয়ে গেছে। তখনই ওখানে পুলিশ বাহিনী সবাই চলে আসে, আর এই লোকটা হচ্ছে পুলিশ অফিসারের নতুন চিফ, মানে যেটা আগে জিচু ছিল এখন সেটা এই লোকটা হয়েছে। চিফ এখন সুইনকে নিয়ে যেতে চায় মেয়রের কাছে, কারণ মেয়র সুইনকে ডেকে পাঠিয়েছে। এরপর মেয়রের কাছে সেই চিফ সুইনকে নিয়ে আসে, আর সুইনকে এমন অবস্থায় দেখে মেয়র হাসতে থাকে। সুইন বলে, আপনি আর আপনার ছেলে মিলে আমার বাবাকে শেষ করেছেন, তাই না? এখনই ফ্ল্যাশব্যাকে সেই রাতের ঘটনা দেখা যায়। সেদিন মেয়র সুইনের বাবাকে বলে যে আমরা নেশাদ্রব্য পাচার করি বিভিন্ন জায়গায়, এটাই আমাদের বড় ব্যবসা, আর সেই ব্যবসাতে যেন সুইনের বাবাও সামিল হয়। কিন্তু সুইনের বাবা এটা করতে একদম রাজি হয়নি, বরং এই রং সিটিতে যাতে নেশাদ্রব্য যাতে পাচার না হতে পারে সেই ব্যবস্থাও করেছিল। আর সেই জন্যই মেয়র সুইনের বাবার ওপর অনেক বেশি রেগে যায়। সুইনের বাবা বলে দেয় যে জিচুর সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি ভেঙে দেব। মেয়র সুইনের বাবাকে বোঝায়, কিন্তু সুইনের বাবা এরকম অপরাধমূলক কাজ করবে না। তখনই মেয়র সুইনের বাবার পেটে ছুরি ঢুকিয়ে ওখানেই শেষ করে ফেলে, আর সবার কাছে ঘোষণা করে দেয় যে এখন থেকে সুইনের বাবার সমস্ত সম্পত্তি মেয়রের হবে, কারণ সুইন তো ওর ছেলেরই বউ। এইসব শুনে সুইন তো একদম অবাক হয়ে যায়। তখনই মেয়র লিনিউকে ওখানে ডাকে আর একটা ছুরি হাতে দিয়ে বলে, এক্ষুনি সুইনকে শেষ করে দাও। কিন্তু মেয়র তো জানে না যে লিনিউ আর সুইনের মধ্যে প্রেম হয়ে গেছে। তবে ঠিক সেই সময় দেখা যায় পুলিশের চিফ মেয়রের দিকে বন্দুক ধরে, কারণ পুলিশের এই চিফটা আসলেই ভালো মানুষ, কারণ চিফ জানে আসল অপরাধী হচ্ছে মেয়র নিজেই। চিফ তখন বন্দুকটা সুইনের হাতে তুলে দেয়, আর সুইন মেয়রের দিকে বন্দুক তাক ধরে। লিনিউ বলে, তুমি ছুঁচো মেরে হাত বন্ধ করতে যেও না। কথাটা বলে লিনিউ, চিফ, সুইন সবাই মিলে ওখান থেকে বেরিয়ে যায়, আর মেয়রের যে আসল মুখোশ ফাঁস হয়ে গেছে সেটা মেয়র খুব ভালো করেই বুঝতে পারে। ওরা তখন ওই বন্দুকটাই মেয়রের পায়ের কাছে ছুঁড়ে ফেলে, আর মেয়র নিজেই ওই বন্দুক দিয়ে নিজেকেই শেষ করে ফেলে, কারণ মেয়রের বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। এরপরে সুইনকে ঘুমিয়ে থাকতে দেখা যায়, আর ওর দিকেই হাঁ করে তাকিয়ে থাকে লিনিউ, আর মাঝে মাঝে ঘুমন্ত অবস্থাতেই ওকে কিস করতে থাকে, যেটা দেখে সুইন তো খুব লজ্জা পেয়ে যায়। আর তারপরে ওরা দুজন একে অপরের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। আজকে ওদের জীবনে আর কোনো বাধা নেই এক হতে। সুইন তার নিজের সাথে হওয়া অন্যায় আর তার বাবাকে খুন করার প্রতিশোধ শেষমেশ নিতে পেরেছে, আর এখন খুব সুখে শান্তিতে সুইন লিনিউয়ের সঙ্গে থাকতে পারবে, কারণ ওরা দুজন দুজনকে যে ভীষণ ভালোবাসে। আর ঠিক এভাবেই ওদের দিনগুলো খুব সুন্দর করে কেটে যায়। এরপর 6 মাস পরের ঘটনা দেখানো হয়, যখন দেখা যায় সুইন আসলে প্রেগনেন্ট, আর ওর যত্ন সব সময় লিনিউ নেয়। আর ঠিক এরকমই সুন্দর একটা এন্ডিংয়ের সাথে সাথে আজকে আমাদের এই গল্পটা শেষ হয়ে যায়।